ডক্টর ইউনূসকে প্রেসার ক্রিয়েট করে আপনি নির্বাচন কিন্তু আনতে পারবেন না। এটা ইম্পসিবল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এই যোগ্যতা এখন নাই যে রাজপথে নেমে মানে যুদ্ধ করে আপনার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে। আমরা আসলে সংস্কার এবং নির্বাচন এই জায়গাটাতে, যেহেতু আমরা রাজনৈতিক দল, 17 বছর বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হয় নাই, একটা সুস্থ নির্বাচন হবে এই প্রক্রিয়াটাকে আমরা অবশ্যই মানে মানে আমরা এটা আকাঙ্ক্ষা করি যে আমাদের দেশে একটা সুস্থ নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা 17 বছরে শেখ হাসিনার জুলুম নিপীড়ন সহ্য করে রাজপথে ছিল এবং যেই রাজনৈতিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব স্পেশালি তিনি দেশের বাইরে থেকে বিএনপি কে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো বিরোধী হুম। দলে থাকা অবস্থায় এই দলটাকে যত সহজে কন্ট্রোল করা যায়, সরকারে আসা হুম। আসা ভাব সেই অবস্থায় এত অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি সেই জায়গাটায় ওনার অ্যাবসেন্সে উনি বিএনপি কে সর্বোচ্চ জায়গায় ভালো চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দালালের সংখ্যা এত বেশি বেড়েছে 5 তারিখের পরে যে আসল বিএনপি যারা সেটা আপনি এখন খুঁজে পাবেন না, একদমই পাবেন না। আসল বিএনপি বলতে গেলে আপনার কাছে তালিকা আছে, কারণ আপনি বিএনপির অনেক নেতারাই বলেছে বা অনেক নেতারা এখনো বলছে যে নির্বাচন যদি ডক্টর ইউনূস না দেয় তাহলে চাপ দিয়ে তার কাছ থেকে নির্বাচন আদায় করে নেওয়া হবে। ডক্টর ইউনূসের কাছ থেকে কি আসলেও নির্বাচন আদায় করে নেওয়া যাবে যদি তিনি নিজে থেকে না দিতে চান? কারণ বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গিয়েছে, মনে হচ্ছে ডক্টর ইউনূসময় বাংলাদেশ হয়ে গিয়েছে। ডক্টর ইউনূসের পাশে, ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশের সাধারণ যে জনগণ একটা গোষ্ঠী রয়েছে তারা রয়েছেন, এবং তারা ডক্টর ইউনূসকে আরো দীর্ঘমেয়াদী ক্ষমতা দেখতে চান। তো এই বিষয়ে আলোচনা করেছে দর্শকের ভিতরে। ডক্টর ইউনূস যদি নির্বাচন দিতে না চান, তাকে কেউ নির্বাচন দিতে বাধ্য করতে পারবে না। চলুন আলোচনাটা শুনি। বিভিন্ন জেলা উপজেলায় যে কর্মী মূল্যায়ন এবং বিশেষ করে বিভিন্ন জায়গায় প্রকৃত কর্মী যারা তাদেরকে অবমূল্যায়ন করার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন আমাদের কাছে এই ধরনের অভিযোগ বিভিন্ন পর্যায় থেকে আসছে এবং অনেক জায়গাতেই প্রকৃত কর্মীদের মূল্যায়ন না করে করা হচ্ছে যারা পতিত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আহ, আহ, দেখা যাচ্ছে যে স্তরের যারা কোনো না কোনো ভাবে বিএনপির সাথে লিঙ্ক ছিল, বিএনপির স্থানীয় নেতাদের সাথে সম্পর্ক ছিল, তাদেরকে পুনর্বাসনের একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, অভিযোগ রয়েছে। এবং আহ নির্বাচন আদায় করার জন্য বিএনপি নতুন করে তাদের ছক আঁকছে, নতুন করে কৌশল তারা যাচ্ছে। সামনের নির্বাচন যেটি হবে এটি আসলে আদায়ে কতটা সফল হবে বিএনপি, সামনে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলছে বিএনপি, দাবি করছে। কিন্তু সরকার বলছে ডিসেম্বর না হয়ে হয়তো জুন নাগাদ যাবে, তবে বিএনপি বলছে না, এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এটি এই অবস্থাতে আসলে বিএনপি কতটা সফল হবে সবকিছু মিলিয়ে আমাদের এই আলোচনা করবার জন্য আছেন তিনজন সম্মানিত অতিথি। জনাব ডক্টর ফয়জুল হক আছেন, তিনি একজন জাতীয়তাবাদী রাজনীতিবিদ আছেন। মুন্নি চৌধুরী আমার সাথে যুক্ত হবেন এখনই, তিনিও জাতীয়তাবাদী রাজনীতিবিদ। এবং রয়েছেন ইসমাইল চৌধুরী, ইসমাইল হোসেন সম্রাট, তিনি সভাপতি জন অধিকার পার্টি। আমি শুরু করছি জনাব আম, ইসমাইল হোসেন সম্রাট, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি বলুন তো আসলে কিভাবে মূল্যায়ন করবেন বিএনপির বর্তমানে যে অবস্থাতে আছে? আপনার কাছে কি মনে হয় বিএনপি কি সঠিক পথে আছে? কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ দীর্ঘদিন জানাচ্ছি সাগর ভাই আপনাকে এবং আমার সাথে যে বিজ্ঞ আলোচক বিন্দু এবং আমাদের শো যারা দেখতেন দেশবাসী সবাইকে। দেখুন, 5ই আগস্টের পরে ধরেন আমরা বিএনপি কে দুই ভাবে মূল্যায়ন করব, তিন ভাবে মূল্যায়ন করব। একটা হচ্ছে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ক্ষমতা কেন্দ্রিক বিএনপি। আরেকটা মূল্যায়ন হচ্ছে 2008-এর পরে যখন বিএনপি বিরোধী দল ছিল, সেই বিএনপি। আরেকটা তৃতীয় ভাবে আমরা বিএনপি কে মূল্যায়ন করব, সেটা হচ্ছে 5 তারিখের পর থেকে, অর্থাৎ 5ই আগস্ট থেকে আজকে এই এপ্রিলের 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত। এই হচ্ছে তিন ধাপে যদি আমরা বিএনপি কে মূল্যায়ন করি। এখন এই প্রজন্ম যারা আছে, এই প্রজন্ম বিএনপির ক্ষমতা কেন্দ্রিক বিএনপি কে দেখে না, বিরোধী দল বিএনপি কে দেখেছে। এবং 5 তারিখের পর থেকে যে বিএনপি, সেটাকে সবচেয়ে বেশি দেখেছে এবং সেটা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা কথা হচ্ছে যে 5 তারিখের পর থেকে কি ভূমিকা। পাস্ট ইজ পাস্ট, মানে আগে যা হয়েছে সেটা তো আগের হিসাব, কিন্তু 5 তারিখের পর থেকে বিএনপির কি ভূমিকা, বিএনপি বড় দল হিসেবে কি ভূমিকা রাখছে, সরকারকে কি সহযোগিতা করছে, সবার সাথে কিভাবে বিএনপি কমিউনিকেশন করছে, অন্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে মূল্যায়ন করছে, তাদের কথা এবং কাজ নিয়ে এই 5 তারিখের পরে তরুণ প্রজন্ম এবং বৈষম্য বিরোধী আমরা যেই ছাত্র জনতা ছিলাম, আমরা মূল্যায়ন করছি বিএনপি কে। তা আমি শুধু একটা কথাই বলবো, দেখুন বিএনপির মধ্যে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে যে বিএনপির মধ্যে নেতৃত্বটা। এখন এই নেতৃত্বটা, বিএনপির মূল নেতৃত্ব বলতে আমরা যাকে বুঝাই, জনাব তারেক রহমান,
তিনি দীর্ঘদিন ধরে বাইরে আছে, দেশের বাইরে থেকে এত বড় একটা দলকে নেতৃত্ব দিচ্ছে। খুনি হাসিনা গত 15 বছরে এই দলটাকে ভাঙতে পারে নাই। সর্বশেষ 2024-এর যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে পর্যন্ত এই দলকে সবাই ভেবেছে যে 100 থেকে 150 আসনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করবে, বিএনপি থেকে অনেক বেরিয়ে যাবে, কিন্তু সেটাকেও তিনি শক্ত হাতে দমন করেছেন। এখন 5 তারিখের পর থেকে বিএনপির যে মূল নেতৃত্ব, তিনি লন্ডন থেকেই নেতৃত্ব দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনার কথা এবং কাজে বক্তব্য, এর আগে তো ধরেন মিডিয়াতে তারেক রহমানের বক্তব্য প্রচার করা হতো না। তো খুনি হাসিনা এবং আওয়ামী লীগ যেভাবে তারেক রহমানকে উপস্থাপন করতো, সেভাবেই বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেখতো, বিশেষ করে এই তরুণ প্রজন্ম। কিন্তু এই তরুণ প্রজন্মের ভুলটা ভেঙে গেছে 5 তারিখের পর থেকে। তারেক রহমান তার প্রতিটা বক্তব্য, প্রতিটা শব্দ চয়নের মাধ্যমে যেভাবে তিনি তরুণ মানে প্রজন্মকে জাতিকে কতটুকু টানতে ঐক্যবদ্ধ পারছে? রেখেছেন, হুম যেভাবে তরুণ জাতিকে প্রজন্মকে ঐক্যবদ্ধ কতটুকু টানতে রেখেছেন এবং পারছে? সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে গণতান্ত্রিক ভাবে সরকার করা, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া, এই যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষাগুলো, তরুণ প্রজন্ম যে আকাঙ্ক্ষা, 5ই আগস্টের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি। এখন আসেন আপনি, বিএনপি হচ্ছে অনেক বড় একটা রাজনৈতিক দল। বাংলাদেশে আওয়ামী লীগের পরে যখন রাজনৈতিক শূন্যতা হয়ে গেছে, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে সবচেয়ে বড় গণতান্ত্রিক সংগঠন, রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি এখনো পর্যন্ত আছে। সঙ্গত কারণেই আপনি যদি ধরেন, এই বিএনপির মধ্যে বিশেষ কিছু সুবিধাবাদী অংশ আছে। প্রত্যেকটা ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে শুরু করে আপনি জেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে ধরেন, এই যে একটা সুবিধাবাদী অংশ, এদের কারণেই হচ্ছে 5 তারিখ থেকে বিএনপির দুর্নামটা সবচেয়ে বেশি হচ্ছে। তো এদেরকে ধরেন, আমি মনে করি যে তারেক রহমান যেই দিন থেকে দেশে আসবে, সেই দিন থেকে তিনি শক্ত হাতে একদম ওয়ার্ড থেকে শুরু করে বিএনপির কেন্দ্র পর্যন্ত তিনি শক্ত হাতে কন্ট্রোল করতে পারবেন। এই যে ধরেন যেই অভিযোগগুলো আসছে, চাঁদাবাজি থেকে শুরু করে এটা তো ধরেন যে যখন তিনি এলিগেশন গুলো আসবেন, বিএনপির যখন বিরুদ্ধে তিনি আসছে, আসবেন যখন তিনি আসবেন তখনকার কথা বলছেন। এখন কি তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন বলে মনে করছেন? এবং আমি আমি পাশাপাশি তো বলছি যে এখন এই তিনি যে ইয়াং এখন তিনি ইয়াং জেনারেশনের কথা বলছেন, এই জেনারেশনটাকে কতটুকু বিএনপি আসলে নিজেদের করে নিতে পেরেছে বলে মনে করেন? আমি তো মনে করি যে তরুণ বিএনপি বড় বড় রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসেবে এই প্রজন্মর পালস, অর্থাৎ জেনারেশন জি এর সাথে তাল মিলিয়ে চলা বা তাদেরকে সঠিক অর্থে মূল্যায়ন করা। ইতিমধ্যে আপনারা হুম, দেখবেন বিএনপির নীতি নির্ধারণী ফোরাম থেকে অনেকগুলো বক্তব্য কিন্তু এসেছে। তারা লাস্ট সর্বশেষ যে বক্তব্যটা দিয়েছে, প্রত্যেকটা আসনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তারা বলেছে কি, তরুণদের এবং সৎ ইমেজ যারা আছে, মেধাবীদেরকে, সেই ছাত্র নেতাদেরকে এবং ইয়েকে মূল্যায়ন করা হবে। তো এই যে একটা পরিবর্তন, বিএনপির মধ্যে যে পরিবর্তনটা আসছে 5 তারিখের পরে, এটা আমি মনে করি যে বাংলাদেশের মানুষের জন্য একটা বড় একটা অ্যাচিভমেন্ট, যে এত বড় একটা দল পরিবর্তন হয়ে, সংশোধিত হয়ে মানুষের কাছে ফিরে যাচ্ছে। বিএনপি কিন্তু ধরেন 5 তারিখের পরে কিন্তু তারা বলতে পারতো যে আওয়ামী লীগ যেহেতু নেই বাংলাদেশে, সুতরাং এখন জাতীয়তাবাদী দল বিএনপি আছে এবং পুরো দেশটা এখন আমরা দখল করে নেব, আমরা দেশটা চালাবো, নির্বাচন যখন হবে আমরাই ক্ষমতায় আসবো। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই কথা বলছে না, বলছে আমরা সবাইকে মিলে জাতীয় সরকার করব, নির্বাচনের পরে আমরা সব রাজনৈতিক দলকে মূল্যায়ন করব। বিশেষ করে তাদের যে 300 আসনে যে প্রার্থী বাছাই, আমি মনে করি যে স্বাধীনতার পরে এই বিএনপি যতগুলো নির্বাচন করেছে, এই নির্বাচনটা থাকবে বিএনপির জন্য একটা চমকপ্রদ নির্বাচন। এখানে বিএনপির সৎ যোগ্য তরুণ নেতৃত্বকে বিএনপি সামনে আসবে। এখানে যুগপথের প্রার্থী আসতে পারে, অন্য রাজনৈতিক দলের প্রার্থী বিএনপির মার্কায় ইলেকশন করতে পারে। অর্থাৎ বিএনপি এককভাবে নির্বাচন না করে সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, সবাইকে নিয়ে নির্বাচন করা। আমি মনে করি যে বিএনপির এখন পর্যন্ত সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে এই মনোভাব পোষণ করে। এখন বিএনপির একটা জেলা পর্যায়ের নেতা বা ধরেন ইউনিয়ন পর্যায়ের নেতা, ওয়ার্ড পর্যায়ের নেতা, তার মনোভাবকে তো আমরা জাতীয়ভাবে ধরতে পারবো না, সেটা হচ্ছে তার ব্যক্তিগত মতামত। কিন্তু আপনি যদি ধরেন কেন্দ্রীয় মতামত অথবা তারেক রহমান কি চাচ্ছে, তো সেই আকাঙ্ক্ষা আমরা মনে করি যে আমরা যথেষ্ট সন্তুষ্ট। তবে কিছু কিছু জায়গায় বিএনপির যে কমিটিগুলো আছে, ধরেন জেলা কমিটি, তারপরে মহানগর কমিটি, ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দল থেকে শুরু করে তাদের যে কমিটিতে এখন যারা দায়িত্বশীল আছেন, যারা নেতৃত্বে আছেন, তারা আমি মনে করি যে যে এলিগেশন গুলো আসছে সেগুলোকে তুলসেরা বিশ্লেষণ করে আর একটু কঠোর অবস্থানে যাবে। এটা হচ্ছে জাতি এই মুহূর্তে বিএনপির কাছে আশা, এবং মানুষ সেটাই চাচ্ছে যে যেখানে এলিগেশন আসছে সেখানে সঠিক তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনা এবং বহিষ্কার করা, মানুষের প্রপোজ আশা করা, মোতাবেক কি এইগুলো বিএনপি চাচ্ছে। এসব করতে পারছে? মানুষের আশা মোতাবেক কি বিএনপি এই ধরনের কাজগুলো করতে পারছে বলে মনে করেন? না, আমি মনে করি যে বিএনপি ধরেন যতটুকু পারছে, অনেক পারছে। কেন অনেক পারছে? তার কারণ তাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যেটা সর্বোচ্চ নেতা, তিনি দেশের বাইরে আছেন, 5টার পর। দ্বিতীয় হচ্ছে গত 15 বছরে বিএনপির মধ্যে অনেক হাইব্রিড ঢুকে গেছে।
এবং এই এখন যারা আমলিক ছিল তারা ওয়ার্ডে ওয়ার্ডে কিছু তারা বিএনপির নাম বিক্রি করে অন্যায় অপকর্ম করছে। তো এটাকে বিএনপি শক্ত হাতে তখনই দমন করতে পারবে যখন তারা ক্ষমতায় আসবে। তা আমি মনে করি যে এটা যথেষ্ট, এই বিএনপির জায়গা থেকে যথেষ্ট তারা ধরেন শুধরানোর চেষ্টা করছে, এবং যে ইলিগেশন গুলো আসছে বিএনপির বিরুদ্ধে কিছু কিছু মিডিয়া ধরেন উদ্দেশ্য প্রণোদিতভাবে নিউজ করছে, ধরেন একটা নিউজের মতো করে করে হয়তো ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়ে বিএনপির নাম দিচ্ছে, এটাও কিছু কিছু জায়গায় হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় সত্যিকার অর্থে কেউ কেউ বিএনপির নাম ভাঙিয়েও চাঁদাবাজি করছে, অন্যায় অপকর্ম করছে। আবার বিএনপিরও কোনো সুবিধাবাদী নেতাও হয়তো এগুলো করছে। তা আমি মনে করি যে একেবারেই করছে না, একেবারেই হচ্ছে না সেটা বলবো না, তবে যতটুকু হচ্ছে আমি মনে করি যে বিএনপি কেন্দ্রীয় এই নেতৃত্বকে আরো একটু কঠোর অবস্থানে যাওয়া উচিত এই মুহূর্তে, দেশের স্বার্থে, ওকে। জনগণের স্বার্থে, এবং বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ধরে রাখার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে আরো বিষয় নিয়ে কথা বলবো। জনাব ডক্টর ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক, আপনি বলবেন। জি সাগর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে আসলে আমি আলোচনা শুনতেছিলাম যে আসলে বিএনপি কে তিনটা ভাগে ক্যাটাগরাইজ করা হয়েছে, যে আসলে বিরোধী দল অবস্থায় বিএনপি কেমন ছিল, 5ই হুম। আগস্টের পূর্বে বিএনপি কেমন ছিল, এবং আজকের বর্তমান প্রেক্ষাপটে বিএনপি কেমন ছিল। আমি একটা জায়গায় একমত যে বিএনপির যেহেতু চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব স্পেশালি, তিনি দেশের বাহিরে থেকে বিএনপি কে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো বিরোধী হুম। দলে থাকা অবস্থায় এই দলটাকে যত সহজে কন্ট্রোল করা যায়, সরকারে আসা হুম। আসা ভাব, সেই অবস্থায় এত অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, সেই জায়গাটায় ওনার অ্যাবসেন্সে উনি বিএনপি কে সর্বোচ্চ জায়গায় ভালো চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দালালের সংখ্যা এত বেশি বেড়েছে 5 তারিখের পরে, যে আসল বিএনপি যারা, সেটা আপনি এখন খুঁজে পাবেন না, একদমই পাবেন না। আসল বিএনপি বলতে গেলে আপনার কাছে তালিকা আছে, কারণ আপনি নিউট্রাল একজন সাংবাদিকতার পেশায় গত 16 বছর কাজ করেছেন। আপনি জানেন যে কারা কারা আসলে আসলে বিএনপির জন্য কাজ করেছে, জামাতের জন্য কাজ করেছে, নির্যাতিত মানুষের জন্য কাজ করেছে। কিন্তু আপনার কাছেও কিন্তু কেউ ডাটা চাবে না, এবং আমি বিলিভ করে বলতে পারি যে আপনার কাছ থেকে কেউ হয়তো নেয়ই নাই, যে সাগর সাহেব বলেন তো দেখি, ডানপন্থী অথবা বিএনপি পন্থী অথবা দেশপ্রেমিক 10টা লোকের নামের তালিকা বলেন তো, নিশ্চিত কেউ নেয়নি। তো এই যে একটা হুম। জায়গা তৈরি হয়েছে, এটা হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিতে এটাই একটা বড় সমস্যা। আজকের বাংলাদেশের অনলাইন গুলোতে ঢুকলে দেখা যায় যে আহাজারি চলছে তাদের, যারা মূলত বিএনপি কে গত 16 বছর প্যাট্রোনাইজ করেছে, 16 বছর যারা বিএনপির জন্য লড়াই করেছে। আজকে সকালেও সম্ভবত, আমি যদি মিস্টেক না করি, মুন্নী চৌধুরীর একটা ভিডিও দেখলাম, অস্ট্রেলিয়াতে এখন থেকে আরো 3-4 বছর আগে 2017 সালে রাজপথে নেমে তিনি আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। ওনাকেও অনেকে কমেন্টস করে দিচ্ছে, কি কি নাম দিয়ে, ব্যাকগ্রাউন্ড দিয়ে, তারপরে তার ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তো এখন অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় এরকম নেতাকর্মী আছে, যেই নেতাকর্মীরা দেশের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, তারা সঠিক জায়গায় মূল্যায়িত হচ্ছে না। এখন অনেকের ধারণা থাকতে পারে যে সবাইকে মূল্যায়িত হবে না, ধারণা হচ্ছে যে সবাইকে আপনি মূল্যায়ন করবেন না, কিন্তু যারা আপনার সত্যিকার আপনার লোক, তাদেরকে আপনার মূল্যায়ন করতে হবে। এখন সমস্যাটা হচ্ছে, একটু আগে সম্রাট ভাই যেটা বলার চেষ্টা করেছে, অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে স্বার্থ সিদ্ধির জন্য আওয়ামী লীগেরই লোক, নাম গোপন রেখে অথবা একটু নরম তবিয়তের নেতা ছিলেন, সামহাও তিনি এখন বিএনপির ব্যানারে ঢোকার চেষ্টা করছেন, এবং বিএনপির এখানে স্টেজে উঠে তিনি এখন ছবি তুলছেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এটা তো গতকালকে কোন এক জায়গায় দেখলাম একজন আওয়ামী লীগের নেতা বলেই দিচ্ছেন যে এখানে অমুককে আমি নির্বাচিত করে নিয়ে আসব, নির্বাচনে জয়যুক্ত করে নিয়ে আসব। এই যে এক ধরনের কার্যক্রম শুরু হয়েছে, এটা বিএনপির জন্য অবশ্যই ক্ষতিকর। এটা বিএনপি এরকম চললে বিএনপির আসল মানুষগুলো হারাবে, যারা সত্যিকার বিএনপির জন্য ডেডিকেটেড, সেই মানুষগুলো একটা সময় হারিয়ে যাবে, এবং স্বার্থসিদ্ধওয়ালা মানুষগুলো প্রয়োজনের তাগিদে বিএনপির সাথে থাকবে, কিন্তু একটা সময়, কঠিন সময় যখন আসবে, তখন কিন্তু তারা আবার চলে যাবে। আর তখন আবার আপনি দেশপ্রেমিক মানুষগুলোকে সামনে টেনে আনতে চাইলেও হয়তো আপনার কাছে তখন আর তাদেরকে ভিড়াতে পারবেন না। তবে বাংলাদেশের 5 তারিখের পট পরিবর্তনের পরে বেশ কিছু রাজনৈতিক সংস্কারও কিন্তু হয়েছে সাগর ভাই, এটা আপনাকে মানতে হবে। আমি বিশ্বাস করি যে 5 তারিখের পরে বিএনপি অন্তত 2000 মানুষকে বহিষ্কার করতে পেরেছে। এখন লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী তাদের, তার মধ্যে এই যে 2000 মানুষকে তারা বহিষ্কার করেছে বিভিন্ন অন্যায় অপরাধের কারণে, এটা কিন্তু বিএনপির জন্য এবং বিএনপির রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস হয়ে থাকবে। কারণ হচ্ছে আপনার এই চর্চাটা কিন্তু পূর্বে ছিল না। পূর্বে যে যত সন্ত্রাস করেছে, অন্যায় করেছে, উপরের বসকে ক্ষতি খুশি করতে পেরেছে, তারা কিন্তু সেখানে তাদের পদ পদবি রেখেই চলেছে। কিন্তু এখনকার সময়
সেই পরিবেশটা কিন্তু নেই। এবং আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে প্রত্যাবর্তন করলে এটা অবশ্যই কমে আসবে। তবে যেভাবে দুষ্ট লোকের আনাগোনা বেড়েছে, তাতে আগামী দিনে যারা অনেকে মনে করে যে বিএনপি ক্ষমতায় আসলে মনে হয় কিছু একটা পরিবর্তন হবে, আমি মনে করি না, সেটা আসার আগেই প্রমাণ করে দেখাতে হবে যে না, আসলে এইভাবে চলবে। কারণ আপনি আসার পরে আমার কমেন্টস এর কোনো ভ্যালু থাকবে না, আপনার কমেন্টস এর কোনো ভ্যালু থাকবে না। যে গভর্নমেন্ট আসবে সে চিন্তা করবে আমি তো 5 ইয়ার্স এর জন্য টিকেই আছি, আমাকে যে কোনো মূল্যে আমি এটাকে সার্ভ করবই। কিন্তু আপনি যদি এখন সংশোধন না করেন, এই যে এখন মানে বিভিন্ন জায়গায় তারা সংস্কার করছে, এই সংস্কারটাও হয়তো এমন হতে পারে যে চাপে পড়ে করছে, যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় যেতে হলে দেখাতে হবে। কিন্তু এটাকে যদি রিয়েলি তারা সংস্কার করতে পারে, তাহলে সেটা অবশ্যই দলের জন্য শুভকর, দেশের জন্য শুভকর। না হয় আগামীর বাংলাদেশে কিন্তু সেটা সুন্দর হবে না। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, আমি নামই বলতে পারি। বিএনপির কিছু মানুষ তৈরি হয়েছে, আমি জানি না তাদের সাথে তারেক রহমান সাহেবের কি সম্পর্ক আছে, কিংবা তাদেরকে তারেক রহমান সাহেব আদৌ কোনো নির্দেশনা দিয়েছেন কিনা। একজন আছে আপনার এই যে কি বলে আপনার এই ফজলুর রহমান পটল সাহেব, তিনি দিন রাত 24 ঘন্টা বাংলাদেশের জাতীয় ফজলুর ঐক্য রহমান পটল বিনষ্ট না, করছে। উনি শুধু অ্যাডভোকেট ফজলুর রহমান পটল সাহেব আরেক অ্যাডভোকেট জায়গায়। ফজলুর রহমান সাহেব, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব দিন রাত বৈষম্য তৈরি করার বক্তব্য দিচ্ছে, সারাক্ষণ ছাত্রদের সাথে, জামাতের সাথে, ইসলামপন্থীদের সাথে, কতক্ষণ তার এটা হয় না ওটা হয় না। আবার এই একই লোকই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানিয়ে দিচ্ছে শেখ মুজিবকে। অথচ আমরা গত 16 বছর পর্যন্ত স্বাধীনতার ঘোষক হিসাবে আমি টকশোতে যতগুলো আপনার কাছে এসেছি, আর যেটা আমি ইতিহাস থেকে জেনেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এখন এই যে লোকগুলা যারা আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, তিনি এসে আবার বলছেন আলেম ওলামা হেলিকপ্টারে চলে, ইসলামপন্থীরা এত কিছু চলে, এদেশে নাকি ব্যান্ড হয় না, বাণিজ্য হয় না, সিনেমা হয় না, গান হয় না। কে বলছে ওনাকে এইসব উদ্ভট কথা? বাংলাদেশে সবই হয়, কিন্তু এই আলেমদের উত্থানটাকে যার পছন্দ হয় না, সেটা নিশ্চয়ই বিএনপির একজন পরিচয়ধারী ব্যক্তি বললে সেটা বিএনপির জন্য কল্যাণ নয়, যেটা তিনি করছেন। আপনি দেখেন গত দুদিন আগে আপনার বিএনপির দুইজন নেতা বক্তব্য রাখলেন, একজন পাপিয়া আর একজন হচ্ছে পাপিয়ার হাজবেন্ড, সম্ভবত কি বলে এই যে চাঁপাইনবাবগঞ্জের এমপি। তো এই যে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি, হ্যাঁ কি জানি সাগর ভাই বলছিলেন, হারুন রশিদ সাহেব। হারুন সাহেব, রাইট, হারুন সাহেব পাপিয়া, তারা সেখানে বক্তব্য দিয়েছে। বক্তব্য দিয়ে স্পষ্ট আলেম ওলামার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনার জামাতের সাথে প্রবলেম আছে, ডানপন্থী অন্য দল, সে তো আমার প্রতিদ্বন্দ্বী, প্রবলেম থাকতেই পারে, আপনি অন্যভাবে ডিবেট করেন। কিন্তু ডিবেট করতে গিয়ে সেখানে বলছে যে মসজিদের ইমাম, মসজিদের কারি কিংবা ওয়াইজেন কিংবা কোনো আলেম কারো পক্ষে ভোট চাইতে পারবে না। ওয়াই? আপনি কেন ডিসক্রিমিনেশন করছেন? বাংলাদেশের একজন কুমড়া বিক্রেতা, একজন ছাগলের গোস্ত বিক্রেতা, একজন রাস্তার মুচি, একজন সাধারণ নাগরিক রিক্সাওয়ালা যদি ভোটের জন্য মানুষের কাছে ভোট চাইতে পারে, পছন্দের প্রার্থীর পক্ষে কথা বলতে পারে, আপনি বিএনপির নাম বিক্রি করে আপনি কে যে এদেশে আলেমদেরকে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছেন যে ওই লোক ভোট চাইতে পারবে না, ওই লোক ভোট চাইলে আমার সমস্যা? মূল সমস্যাটা হচ্ছে এই লোকগুলো আসলে কোনোদিন এমপি হইতে পারতো না। লোকগুলো এমপি হয়েছে ডানপন্থী কিছু মানুষের সাথে জোট করার কারণে, ওই লোকগুলো ওই আসনে এমপি হয়েছে। যখন দেখেছে এইবার জোট নাও হতে পারে, তখন তারা এখন যে কোনো মূল্যে বিএনপি কেও ডুবাবে, নিজেও ডুবছে এইটা নিশ্চিত হয়ে তারা এখন খামাখা আমাদের এই দেশের ডানপন্থী মানুষদের সাথে একটা বিষোদ্গার তৈরি করছে। আমি চাই বিএনপি তার 31 দফা নিয়ে আন্দোলন করবে, জামাত তার 40 দফা নিয়ে বর্ণনা করবে, ছাত্ররা তাদের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা নিয়ে আন্দোলন করবে, জনগণ ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে, তারপরে নির্বাচন হবে। আপনি তো সৎ পন্থায় মার্কেটিং করার যথেষ্ট পলিসি আছে। যেই দলের একজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যেই দলের একজন নেত্রী হচ্ছে 3বারের সাবেক প্রধানমন্ত্রী, যার জীবনে কোনো আসনে নির্বাচনে ঠকে নাই, যেই নেত্রী বাংলাদেশের এখন পর্যন্ত মানদণ্ডে ঐক্যের প্রতীক, জনতার প্রতীক, যে কোনো ব্যক্তিকে তিনি ডাকলে তার সামনে উপস্থিত হতে রাজি, সেই ব্যক্তির ইমেজ থাকা সত্ত্বেও এই দলটাকে তো এইসব ভাড়াটিয়া এমপি, সাবেক কিছু দালাল, আওয়ামী লীগের দালালদেরকে এনে চালাতে হবে না। এটাই আমার দুঃখের জায়গা যে এই দলটার আজকের এই দালালদের হাতে আবার পড়ে গিয়েছে কিনা, এবং এটার খেসারত বিএনপিকে অবশ্যই দিতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই দল কোনোদিনই ধর্ম বিরোধী কিংবা ইসলাম বিরোধী কিংবা ধর্মীয় মূল্যবোধ বিরোধী চিন্তা চেতনা লালন করে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কারণ হচ্ছে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে শেখ মুজিবের সকল অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিমরোলার এবং এদেশের ডানপন্থী মানুষের উপরে যে জুলুম করেছে, আওয়ামী লীগের বিপরীতে এই দলের জন্ম হয়েছে। অতএব আওয়ামী ক্যারেক্টার যদি এই দলের মধ্যে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই দল কোনোদিন টিকবে না। এখন দেখেন অনলাইনে অনেকে অ্যাক্টিভিজম করে, সেখানে তারা এখন এমন অবস্থা, যারা 2018 সালের পরে বিএনপির বিরুদ্ধে ভিডিও করেছে,
খালেদা জিয়ার বিরুদ্ধে ভিডিও করেছে, তারা এখন হচ্ছে আপনার এই কি বলে মানে বিএনপির খুব কাছের মানুষ। যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে তারা এখন বিএনপির খুব কাছের মানুষ, তারা এখন আপনার গাইডলাইন দেয়, তারা এখন আপনাকে প্রস্তাবনা দেয়, তারা এখন পোস্ট করে, একটা পোস্টের মধ্যে 99.99% গালিগালাজ দেয় মানুষ। তারপরেও তাদেরকে আপনি অউন করেন। আপনার এখান থেকেই প্রমাণ হয় যে আসলে আপনার পথ কোন দিকে যাচ্ছে। বাংলাদেশের নাগরিকদের পালস বুঝে রাজনীতি করতে হবে। এবং আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা বলেছে বিভিন্ন জায়গায় ক্লিন ইমেজের লোকদের খুঁজবে। আমি এই নোটিশের পরে দেখলাম ক্লিন ইমেজের নোটিশ বের পরে যারা ক্লিন না তাদের টাইমলাইন ভরে গেছে, আমি ক্লিন ইমেজ, আমাকে নমিনেশন দেবে। তার মানে ক্লিন ইমেজের নমিনেশন নিশ্চিত হওয়ার জন্য এখন আসলে যে কারা ক্লিন ইমেজ, হোয়াট ইজ তাদের কোয়ালিটি, কি মানদণ্ডের ভিত্তিতে আপনি ক্লিন ইমেজ খুঁজবেন, সেটা এখন বিএনপি কে আবার খুঁজতে হবে। তার মানে যারা চোর, যারা ডাকাত, যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজ, সেই মানুষগুলোই আবার নিজেকে ক্লিন ইমেজ দাবি করছে। বিএনপি একটি বৃহত্তর দল, আমি স্বীকার করি, কোনো সন্দেহ নাই জনপ্রিয়তার শীর্ষে, কোনো সন্দেহ নাই এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু বিএনপির এই জায়গাটাকে নষ্ট করছে কিছু দুষ্ট চক্রের লোকেরা। বিএনপি যদি শুধুমাত্র তার চিন্তা চেতনা আদর্শের উপরে ভিত্তি করে জনগণের চাহিদাটাকেই পূর্ণ করে তাহলে বিএনপিকে বিট দেওয়ার মতো আর কেউ নেই। কিন্তু সেই পরিস্থিতিটা বাংলাদেশে 5ই আগস্টের পরে কোন কোন চক্রান্তকারীদের ফাঁদে পড়ে বিএনপি সেটা শুরু করে দিয়েছে এবং তার শুরু করার খেসারত কিন্তু এখন দিতে হচ্ছে। তার মানে আপনি বলছেন বিএনপি বহু ক্ষেত্রে বিএনপি সঠিক পথে নাই? না, বহু ক্ষেত্রেই নাই, 5 তারিখের পরে নেই। এখন এটার কারণ থাকতে পারে, জনাব তারেক রহমান সাহেব দেশে আসলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলেই কি তার এই নেতৃত্বটা সঠিকভাবে অ্যাপ্লিকেবল হয়েছে এবং জনগণ এটাকে যে কোনো মূল্যে তিনি তার দল কন্ট্রোল করতে পারবে। সেটা যদি হয় অসুবিধা নেই। আপনি দেখেন এই যে ইশরাক সাহেব একজন জনপ্রিয় নেতা ছিলেন, ইশরাক সাহেবের একটা পোস্টের মধ্যে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে থ্রেট করা একটা পোস্ট দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে, সেই পোস্টে যদি 1 লক্ষ লোক রিয়াক্ট দেয়, তার 99,000 লোকে দিয়েছে হাহা রিয়াক্ট। এটাই হচ্ছে প্রমাণ যে আপনি কি চান আর জনগণ কি চায় এটা বুঝতে হবে। অথচ ইশরাক সাহেব তো একজন অবশ্যই তরুণ প্রজন্মের আইডল, আমাদের কাছে অনেকের কাছে ভালোবাসার একজন মানুষ ছিলেন। কিন্তু এই যে কার্যক্রম, দল চাটা নীতি অবলম্বন করার কারণে মানুষ এখন অনেক জায়গায় রিয়াকশন দিচ্ছে, এইটা আপনার নেতাদেরকে বুঝতে হবে। আপনি যদি আওয়ামী লীগের মতো খামখেয়ালিপনা করেন যে জোর করে আমি বসিয়ে দেব, জোর করে বলে দিব, জোর করে বলবো আপনার এটা হবে না, না হবে না। আপনি জোর করে বলবেন অনলাইন অ্যাক্টিভিস্টদেরকে গালি দিবেন, হবে না। জোর করে আপনি একটা সত্যের বিরুদ্ধে বলবেন, হবে না। জনগণ আর আগের পথে নেই, এটা সাগর ভাই বুঝতে হবে। অতএব বিএনপির জন্য সহজ মাধ্যম হচ্ছে জনগণ কি চায় সেটাকে জনগণের সামনে উপস্থাপন করে জনবান্ধব নেতা তৈরি করে, প্রয়োজনে সেই লোকগুলো যদি বিএনপির সমালোচনাও করে তাদের তালিকা সবার আগে করা উচিত। কারণ যে লোক বিএনপির গুলশান অফিসে ঘুরঘুর করছে এখন, হয়তো তার টেন্ডারবাজির নিয়ত আছে, হয়তো তার সন্ত্রাস চাঁদাবাজি করার নিয়ত আছে, হয়তো তার এমপি মন্ত্রী হওয়ার নিয়ত আছে, কিন্তু যে লোকটা আপনার সামনে অকপটে আমার মতো আপনাকে স্পষ্ট ভুলগুলো ধরিয়ে দিচ্ছে তারাই বিএনপির প্রকৃত বন্ধু। এই বন্ধুদেরকে যদি তারা চিনতে ভুল করে তাহলে বিএনপির খেসারত দিতেই হবে। এবং এই দিতে গিয়ে আমি তো আর আপনার সারা জীবন এই কানি টানবো না, আপনি তো আর টানবেন না, মুন্নি চৌধুরী টানবেন না। ডক্টর ফয়জুলকে আপনি বললেন তিনি জামাত শিবির সমর্থিত, অমুকের সমর্থিত, চরমনার সমর্থিত, কিংবা আপনার বিএনপির মধ্যে একজন ডানপন্থী। আমি 30 সেকেন্ডে শেষ করবো সাগর ভাই এই পয়েন্টটা বোঝানোর জন্য। বাংলাদেশের বিএনপি দাবি করে যে বিএনপি একটা বিশাল দল, যে কোনো মতের মানুষ থাকতে পারে। তাহলে এই দলের মধ্যে যারা এখন এই জনবিদ্বেষী জনবিধ্বংসী বিভিন্ন পোস্ট করে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম চালায়, তারা যদি এই দলে থাকতে পারে তাহলে কেন এই জামাতপন্থী কিংবা আপনার কথা অনুযায়ী যদি সত্য হয় যে লোকগুলো জামাতপন্থী, লোকগুলো ইসলামপন্থী, যেমন মুন্নি চৌধুরীর আমি যতটুকু জানি ওনার জিন্দেগিতে উনি জামাত করে নাই, কিন্তু উনি একজন ভদ্র মহিলা, উনি একজন ভালো মানুষ, উনি ন্যায়ের কথা লেখে, সত্যের কথা লেখে, অনেক সময় জামাত বিরোধী পোস্ট করে। কিন্তু ওই যে 2-1টা পোস্ট ভালো পক্ষে যায়, সাইদের মৃত্যুকে মেনে নিতে পারে না, কিংবা অন্যায় মেনে নিতে পারে না, চাঁদাবাজি মেনে নিতে পারে না, এখন ওনাকে বলা হয় জাসি গ্রুপের সদস্য। আমি জানি না জাসির মিনিংটা কি, আমার জানাও নাই। তো এই যে এক ধরনের অভদ্রতা শুরু হয়েছে, এটা খুবই খারাপ। যেমন আপনাকে আমি দেখেছি ন্যায়সঙ্গত ভাবে কথা বলেছেন, এখন আপনাকে নিয়ে যদি জামাতের আমির থ্যাংক ইউ জানাই আর তাতে যদি কারো গাল পুরে নষ্ট হয়ে যায় তা তো আমার কিছু করার নাই।
উচিত ছিল বিএনপিরও জনাব সাইফুর রহমান সাগরের নাম উচ্চারণ করে বক্তব্য দিয়ে আপনাকে একনলেজ করা, কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনিও একজন লড়াকু সৈনিক। কিন্তু চুপ করে সহ্য করতে হচ্ছে, দেখতে হচ্ছে যারা জিন্দেগিতে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, জিন্দেগি বড় পবিত্রভাবে কাজ করেছে, তারাই এখন বিএনপির আপন সাজার চেষ্টা করছে। এটা বিএনপির জন্য ভয়ানক হবে, দলের জন্য ক্ষতি হবে। আগামীর রাজনীতিতে এর প্রত্যেকটা জিনিস তাকে গুনে গুনে নিতে হবে। আর যদি এখন সংশোধিত হয়, বিএনপি বাংলাদেশের জনপ্রিয় দল থাকবে এবং জনতার কাতারে গিয়েই ক্ষমতায় যাওয়ার সুযোগ হয়তো তৈরি হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। জি, অনেক কথা হলো। মুন্নি চৌধুরী, আপনার কাছে থেকে শুনতে চাই, আপনাকে নাকি জাসি বলা হয়, জাসি মানে কি আপনি বলুন, আপনি নিজেই বলুন। আহ ধন্যবাদ সাগর ভাই। আসসালামু আলাইকুম যারা এখানে আজকে গেস্ট হিসেবে আছেন এবং যারা দেখছেন সবাইকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। ব্যাপারটা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এইখানে সবচেয়ে জিনিসটা আমার কাছে মনে হইলো যে আমরা জাতীয়তাবাদী দল করি, জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদকে সমর্থন করি, এই জিনিসগুলাকেই মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে, আপনারা সবাই জানেন যে হাসিনার ঘাড়েও যখন আপনার বামরা উঠে বসছিল, তাদের পরিণতি কি হয়েছে আপনারা জানেন। এই বামরাই কিন্তু বাংলাদেশে শাহবাগী মঞ্চটা তৈরি করে। বাংলাদেশে শাহবাগী যে মব তৈরি হয়, এটার মেইন যে মানে এজেন্ডা যাদের হাতে তৈরি, তারা ছিল হচ্ছে আপনার এই বাম রাজনীতিবিদরা। এই বামরা যাদের ঘাড়ে সাওয়ার হবে, তাদের পরিণতি হাসিনার মতো হবে। এটা হচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। তো এখন যেটা হচ্ছে যে ভাইয়া, বাম মানে আপনি যেটা বললেন যে সবাইকে জামাতি ট্যাগ দিচ্ছে, ব্যাপারটা হচ্ছে বিএনপিতে অনলাইন অ্যাক্টিভিজম যারা করে, তাদের বিশাল বড় একটা অংশ, ওই যে বললাম যে যারা কখনো বিএনপি কে ওন করে না, যারা আপনার শাহবাগীদের সাথে সম্পৃক্ত, যারা আপনার বাম রাজনীতির সাথে সম্পৃক্ত, তারাই কিন্তু আজকে ওই অ্যাক্টিভিজমের লিডারশিপটা দিচ্ছে। আমি আপনাকে শুধু একটা কথা বলি ভাই, কর্নেল তাহেরের যারা অনুসারী, তারা কখনো শহীদ জিয়ার আদর্শকে মেনে নিবে কিনা, এটা আজকে আপনার মাধ্যমে আমার কোশ্চেন। এক সেকেন্ড থিং যেটা হচ্ছে যে এই চক্রকে বিশ্বাস করার কারণে আমাদের বিরুদ্ধে আপনার এই যে অনলাইন প্রোপাগান্ডা গুলা হচ্ছে, এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি দেখেন, আর যখন আপনার আপনার যে ইস্যুটা নিয়ে কথা বলার কথা, আপনার একজন দলের সিনিয়র নেতা, ধরেন আব্বাস ভাইয়ের কথাই আমি বলবো, ওনার বিরুদ্ধে ধরেন প্রোপাগান্ডা হোক, এটা ফেক নিউজ, তাকে মানুষের কাছে আপনার ইমোশনালি ফলস বানানোর চেষ্টা করা হচ্ছে, তাকে আপনার যেভাবে ইনসাল্ট করা হচ্ছে, এই জায়গাটাতে আমাদেরকে ডিফেন্ড করার মতো যে সোশ্যাল স্ট্র্যাটেজিটা ছিল, সেটা কি বিএনপি সাকসেসফুলি প্রয়োগ করতে পারছে কিনা? পারে নাই, কিন্তু ওই জায়গায় ফেল। তাহলে আপনি আজকে যে কথাটা ডক্টর ফয়জুল ভাই বলল বা আমাদের সম্রাট বলল, জনাব তারেক রহমান, ভাই জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কখনোই বলে নাই যে চাঁদাবাজদেরকে উনি ওন করে। গত 5ই আগস্টের পর প্রত্যেকটা সময় উনি যখন বক্তৃতা করছিল, প্রত্যেকটা জায়গায় উনি বলেছে আপনাদেরকে আমরা ওন করতে পারবো না, যারা দলের ব্যানারটা ব্যবহার করবেন। তাহলে তার কথা যদি না শুনে ওই মানুষগুলাকে আবারও দলের মধ্যে রাখা, তাহলে ওই মানুষগুলা কারা যারা এদেরকে শেল্টার দিচ্ছে? আপনি কয়জনকে অব্যাহতি দিবেন ভাই? এমনও ঘটনা আছে যে বহিষ্কার যাদেরকে করা হয়েছে, এই বহিষ্কারের গ্রুপের ভিতরে নিজের দলের ভিতরে যাদের অভ্যন্তরীণ কোন দল, ওই কোন দলের কারণে ভালো একজন নেতাকে বহিষ্কার করে দিছে, এরকম অনেকগুলা ঘটনা ঘটছে। তাহলে আমি মনে করি যে আজকে আমাদের বিরুদ্ধে যেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল, এটা কন্টিনিউ থাকবে, এটার জন্য আমরা দায়ী। আপনি এখন পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়াতে সবাই হচ্ছে আপনার ফ্যাসিজমের দোসররা এখনো বসে আছে। ওই জায়গাতে কি আমাদের কি অ্যাকশনমূলক কোনো প্ল্যান করা হয়েছে, বা আমরা কি কোনো সোচ্চার ভূমিকা রেখেছি, বা প্রথম আলো বা ডেইলি স্টারের পাশে দাঁড়ায় কি মানববন্ধন করেছিলাম যারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মিডিয়া কু করেছিল? আমরা করি নাই তো। আমরা কি করতেছি, আমাদের বিরুদ্ধে আমরা মানে মিথ্যা বদনাম গুলা ছড়াচ্ছি। এখন একটা বিষয় আমি আপনাকে বলি ভাইয়া, বিএনপি মাঠে ঘাটে রাজনীতি করে এত বড় একটা রাজনৈতিক দল, বাংলাদেশের 64টা জেলায় আমাদের গ্রাম পর্যায়ে হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী,
তাহলে আমরা কিন্তু আমাদের প্রতি কনফিডেন্স যদি থাকে, আগামী নির্বাচন অবশ্যই আমরা সরকার গঠন করব। তাহলে আমাদের কি সাংগঠনিকভাবে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে স্টাবলিশ করা, আমাদের মাঠ পর্যায়ে কাজ করা, পাবলিক পারসেপশন বিচার করে কর্মসূচি হাতে নেওয়া, রাস্তার পাশে চাঁদাবাজদেরকে কিভাবে মানে আপনার কি সামাজিক অ্যাওয়ারনেস যেটাকে বলে ওই কাজগুলা করা। ওই কাজগুলা বাদ দিয়ে আপনি মানে যেগুলাকে আপনারা চুজ করতেছেন এগুলা তো দলের মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যায় না। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের একটা প্রোগ্রাম করা হচ্ছে, ধরেন সবার আগে বাংলাদেশ, জিয়া ফাউন্ডেশন নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ফাউন্ডেশন আছে, সেটার ব্যানারও তো সবার আগে বাংলাদেশকে আমরা প্রমোট করতে পারি, ব্র্যান্ডিং করতে পারি, সোশ্যাল অ্যাওয়ারনেস করতে পারি, কালচারাল অ্যাক্টিভিটি করতে পারি। হোয়াই নট জিয়া ফাউন্ডেশন? এখানে আরেকটা ফাউন্ডেশন আপনার খুলতে হবে কেন? আবার একই মানুষগুলা ধরেন যারা আমরা বিএনপি পরিবার, মিডিয়া সেল এইসবের দায়িত্বে আছে, এই সমস্ত সংগঠনগুলার, তাদেরকেই কেন ঘুরে ফিরে অন্যান্য সব জায়গায় দায়িত্ব দেওয়া হবে? তাহলে আপনি লিডারশিপ বিল্ড আপ করতে ভয়টা কোথায়? আমার এটা কোশ্চেন। আপনি অনলাইন অ্যাক্টিভিজমের একটা ইফতার পার্টি হইলো, ভাই বিএনপির রাজনীতিতে গত 17 বছরে অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার যে ভূমিকা ছিল, আপনি বিএনপি করেন না, ওটা কথা না, কিন্তু আপনাকে কি থ্যাংক ইউ দিয়েছিল ডক্টর ফয়জুল হক ভাই? তাকে কি বিএনপির কেউ কি দিয়েছিল? বা আমি যে বলেছিলাম, আমি যে সারা বছর চিল্লাইলাম, ও আমাদেরকে দিয়ে। একটা জিনিস হচ্ছে আপনারা যারা দলকে রিপ্রেজেন্ট করে, যারা দলটাকে ব্র্যান্ডিং করে, যারা দলের প্রেসার গ্রুপ হিসেবে কাজ করে, গঠনমূলক সমালোচনা করে দলকে সতর্ক করার চেষ্টা করে, তাদেরকে আপনারা রাজাকার বলবেন, তাদেরকে আপনারা জামাতি বলবেন, এইটা বন্ধ করতে হবে। আমি মনে করি যে এই জায়গা যদি আমরা কাজ না করি, আপনি ভাই জামাত একটা রাজনৈতিক দল ঠিক আছে, কিন্তু বিএনপির ভোটের যে পার্সেন্টেজ, জামাতের ভোটের পার্সেন্টেজ কিন্তু অতটা হাই না। তাহলে তাদের বিরুদ্ধে, তারা যদি বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা করে, তাহলে আমাদেরকে ডিফেন্ড করার জন্য তো আমরা যে ভালো কাজগুলো করেছি ওগুলো আমাদের প্রমোট করতে হবে। আমার তো জামাতের বিরুদ্ধে নেগেটিভ কথাবার্তা বা নেগেটিভ মার্কেটিং করার দরকার নাই। আপনি যখন আপনার শত্রুপক্ষকে, খুবই ছোট শত্রু, আমাদের শত্রু হচ্ছে ভারতীয় আগ্রাসন, আমাদের শত্রু হচ্ছে বাম, আমাদের শত্রু হচ্ছে প্রথম আলোরা, আমাদের শত্রু কি ভাই জামাত নাকি? জামাত ইসলাম তো বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, তাহলে তারা আমাদের শত্রু হবে কেন? তাহলে তাদের বিরুদ্ধে আমরা কেন নেগেটিভ মার্কেটিং করব? নেগেটিভ মার্কেটিং করে জামাতকে কেন আমরা হাইলাইট করব? আমাদের তো সেটা প্রয়োজনই নাই। এই বুদ্ধিগুলো দেয় হচ্ছে এই যে বাম রাজনীতি যারা বিশ্বাস করে তারা, এবং এই প্রগতিশীল ব্যানারে যারা সোকল পলিটিশিয়ান সুশীল, এরাই এই কাজগুলা করে। এরা শেখ হাসিনার রাজনীতি খাইছে, কারণ হচ্ছে এই সুশীলদের ব্যাকগ্রাউন্ডে এরা ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠিত করে, সিপিবি কে প্রতিষ্ঠিত করে। এই জিনিসগুলা কি আমরা বুঝি না? বাংলাদেশের 72% মানুষ শিক্ষিত, তারা কি মানে চোখে কাঠের চশমা দিয়ে থাকে? আপনার পলিটিক্যাল স্ট্র্যাটেজি যদি পাবলিক পারসেপশন বিচার করে আপনি না করতে পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। নির্বাচন, তারেক রহমান সাহেব তো বারবার বলেছে ভাই আগামী নির্বাচন এত সহজ হবে না। তাহলে সহজ হবে না বলার পরও এই যে ওনার চারপাশে যে চক্র, যাদের কারণে গত 15-16 বছরে কে কখন নেতা হয় আমরা কিন্তু জানি না, ভালো ভালো ত্যাগী নেতা কর্মীরা মাঠ পর্যায়ে যারা কাজ করেছে, মামলা খেয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আর এবার শেখ হাসিনার বিরুদ্ধে যে ছেলেটা মামলা করার সাহস পায়, তাকে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি দিতে আপনার ভয়টা কোথায়? যারা বিভিন্ন রাজনৈতিক আদর্শ লালন করে তাদেরকে কেন আপনার দলের মধ্যে পুনর্বাসন করাইতে হবে? একই সাথে আমি কয়দিন আগে আপনার ভাই একটা জিনিস হচ্ছে কি, প্রত্যেকটা মানুষ তার নিজস্ব রাজনৈতিক আদর্শে করুক, আমার সমস্যা নাই, কিন্তু আমি যখন দেখবো আমার জাতীয়তাবাদী আদর্শের কোন একটা ভাই ও বোন অন্য আদর্শের ছেলে মেয়েদেরকে নিয়ে দাঁত কালায় ছবি তোলে, ওইটা আমাকে বার্ন করে। কারণ ওই কেন বার্ন করে? কেউ আসুক রাজনীতি করতে, নতুনরা আসবে, কাজ করবে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু যারা আপনার 17 বছর ধরে রাজনীতি করছে তাদেরকে আপনার প্রথম সারিতে রাখতে হবে। তারা থাকবে আপনার প্রথম কাতারের কর্মী, নেতা, নেত্রী, যাই বলেন। আপনি হঠাৎ করে সারা বছর কোনো খবর নাই, তাদেরকে আপনি 31 দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে নামাইয়া দিলেন কেন ভাই? আমাদের কি বুদ্ধি নাই? আমাদের ছেলে মেয়েদের কি যোগ্যতা নাই? আমাদের ভিতরে কি ডক্টরেট লোক নাই? হোয়াই আদার পিপল উইল ডু দ্যাট জব? আপনি একটা জব করেন, 31 দফা কর্মসূচিতে কয়েকজন মানুষকে আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু ওই স্টেজে আমরা যখন দেখি যে 17 বছর যারা বাংলাদেশের মাঠে ঘাটে ছিল না, তারা এসে আমাদেরকে গণতন্ত্রের কথা বলে, ওগুলা দেখতে তো ভাই আমার ভালো লাগে না। আরেকটা জিনিস হচ্ছে, আমি একজন কর্মী হিসেবে ওইসব আমার ভালো লাগে না, তাহলে আমজনতা কি করবে? তারেক রহমানের সাহেবের 31 দফা আমরা চাই,
প্রত্যেকটা জনতার কাছে যাবে। সেই কাজগুলো করার দায়িত্ব দিতে হবে ওয়ার্ডের নেতাদের, থানার নেতাদের, জেলার নেতাদের, মহানগরের নেতাদের। এটা আপনি মানে ভাড়া করে এনে লোক দিয়ে তো কথা বলানোর প্রয়োজন নাই। তা আমরা আমরা যাদের কথা শুনতে চাই, আপনি ধরেন আপনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটা কর্মসভা করলেন, 31 দফা কর্মসভা, বা আপনি ঢাকায় করলেন, ওখানে আপনি অন্য জেলার লোককে এনে স্টেজে বসাচ্ছেন, তাহলে ওই জেলার যে নেতাটা এত বছর ওই এলাকায় রাজনীতি করলো, তাকে আপনি কি মর্যাদা দিলেন? তার যে কথা বলার ভাষা, তার কেন 31 দফা বাস্তবায়ন করতে হবে, এই কথাটা সে যেভাবে বলতে পারবে, আমি একজন সকল সুশীলকে সেভাবে বলতে পারবে? পারবে না। তো আমি সাইফুল ভাই, আমি আসলে আমার আমার কষ্ট, আমি অনেকগুলা কথা বলে ফেলছি, আমি সরি ফর দ্যাট। আমি বলি, তারেক রহমান, অন বিহাফ অফ তারেক রহমান, আমি আজকে আপনার মাধ্যমে যে জিনিসটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষ ভালোবাসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা যাওয়ার মতো, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা রাখে। উনি শিক্ষিত নেতৃত্ব চায়। উনি অবশ্যই মেয়েদের স্বনির্ভর বাংলাদেশ চায়, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিল, খালেদা জিয়া চেয়েছিল। আমি মনে করি ওই জায়গাতে সঠিকভাবে কাজটা হচ্ছে না। এই জন্য আমি চাই আমার দলে একটা ইন্টারনাল কমিউনিকেশন ফোরাম তৈরি করা হোক, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী, যে কিনা ওয়ার্ডের একজন সদস্য যার পরিচয় আছে, সে এখানে কথা বলবে, সে এখানে কমেন্ট করবে, তারেক রহমান সাহেব সেগুলো দেখবে, অ্যানালাইসিস করবে, এবং ওইখান থেকে বাছাই করে প্রবলেম সলভ করবে, এবং একটা রিস্ক ম্যানেজমেন্ট টিম তৈরি করে দলকে আগামী নির্বাচনের জন্য তৈরি করবে। এখন এই কাজগুলো আজকে আপনার মাধ্যমে আমরা বললাম। আমি চাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত জীবিত আছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে সুনির্ভর বাংলাদেশ করতে চেয়েছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, আপোষহীন থেকেছে। তাকে সম্মান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মানুষের কাছে যেতে হবে। আমি মনে করি এটা আমাদের সৌভাগ্য যে আমাদের নেত্রী এখনো সুস্থ আছে, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে, তার কথা শোনে। আপনারা সারা এই যে 15 বছর 17 বছর পরে 5ই আগস্টের পরে যে অবিচার, যে অন্যায়, যে জুলুম, যে মানে মিডিয়া কুয়ের শিকার হয়েছে বিএনপি, যে নেগেটিভ মার্কেটিং হয়েছে বিএনপির বিরুদ্ধে, এই জিনিসগুলোকে যদি সলভ করতে হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে ব্র্যান্ডিং করতে হবে। জনাব তারেক রহমান যেই ভাষণটা দিয়েছিল যে চাঁদাবাজদের পক্ষে উনি কখনোই তাদেরকে অন করবে না, আমি চাই এটা উনি যেমন বলেছে এটা এক্সিকিউট হোক। আমি জানতেছি যে অনেক বড় বড় নেতারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, বড় বড় আপনার বড় বড় আওয়ামী লীগের কোম্পানিগুলোকে তারা শেল্টার দিয়ে, ওয়াই দে আর ডুইং ইট। একটা জিনিস হচ্ছে, একটা কোম্পানির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কখনো বন্ধ হোক, আমি সেটা চাই না, সেটা আওয়ামী লীগের হোক, কোনো দোসরের হোক না, কিন্তু আপনাদের কোন নেতাকে গিয়ে ওইটাকে শেল্টার দিতে হবে, ওইটা দখল করতে হবে, এবং এগুলা মার্কেটিং করা হবে। জামাতেরও অনেকগুলা ব্যাংক তারা দখল করতে গেছে, বা তারা অফিসিয়ালি তারা নিয়েছে কিনা আমি জানি না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই প্রজন্মকে ভাইয়া এফেক্ট করে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আপনার জেনজি জেনারেশন, এরা আমাদের কাছ থেকে যে শিক্ষাটা নিয়ে নতুন রাজনৈতিক দল করেছে, বা তাদেরকে যারা আম গাছে তুলে মই সরায় নিছে, এটা আমাদের জন্য দুঃখজনক। এই প্রজন্মকে এমন ভাবে মেন্টরিং করা উচিত ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল তাদেরকে ভালোভাবে মেন্টরিং যদি করতো, তাহলে তাদের থেকেও কিন্তু ভালো নেতৃত্ব তৈরি হবে। আপনি 70-80 বছরের একজন নেতা যেভাবে রাজনীতি করবে, একটা 30-35-এর মানে ছেলে মেয়ে কিন্তু তার রাজনৈতিক স্ট্র্যাটেজি অনেক ভিন্ন। তাহলে এই অ্যালাইনমেন্টটা করার অবশ্যই আপনাদেরকে কাজ করতে হবে। এটা করুন। এটা করার জন্য আমরা সবাই আসলে ঐক্যবদ্ধভাবে যেন একটা প্ল্যাটফর্ম চাই, যেখানে পাবলিক পারসেপশন বিচার করে মিডিয়া কর্মীরা, অনলাইন অ্যাক্টিভিস্টরা, মাঠের কর্মীরা সমানভাবে একটা প্ল্যাটফর্মে সবার আগে বাংলাদেশ বলে কাজ আমরা করবে। দ্বিতীয় সেগমেন্টে আমরা নির্বাচন বিষয়ক আলাপ করব, এবং বিএনপি আসলে সামনে নির্বাচনকে তাদের মতো করে আদায় করতে কতটা সক্ষম হতে পারবে, একটা বড় চ্যালেঞ্জ সামনে রয়েছে, সে নিয়ে আলাপ করবো। আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি। আবু মুসা, বলুন, বলছেন আপনি। ধন্যবাদ প্রিয় সঞ্চালক, জনপ্রিয় উপস্থাপক সাইফুল সাগর ভাই, আপনার প্যানেলিস্টের সকল সম্মানিত আলোচক বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে উপস্থিত আছেন মুন্নি আপা এবং ডক্টর ফয়জুল ভাই। আমি একটু বলতে চাই এভাবে, আমরা বর্তমান বিএনপি আছে, বা বিএনপি কিছু কিছু নেতা কর্মী কপি পেস্ট রাজনীতি এবং কপি পেস্ট যে বক্তব্য দিয়ে যাচ্ছে। সাইফুল সাগর ভাই, বিগত 17 বছরে আমরা আওয়ামী লীগের কাছ থেকে যে বক্তব্যগুলো আমরা শুনে আছি, এই 17 বছর আমরা আওয়ামী লীগের সাথে থাকলে
তা সঙ্গে থাকলে সঙ্গী এবং বিপক্ষে গেলে হয়ে যায় জঙ্গি। আওয়ামী লীগের সঙ্গে থাকলে হয় মুক্তিযোদ্ধা, বিপক্ষে গেলে হয় রাজাকার। এই যে এই কপি পেস্ট বক্তব্যগুলো বর্তমান এই যে বিএনপি নেতারা দিয়ে যাচ্ছেন, ঠিক আছে। আমার প্রশ্ন হলো তাদের কাছে যে আপনার বিগত 17 বছরে বিএনপি জামায়াতের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ 17 বছর বিষোদ্গার করে গেছে, তাদের বিরুদ্ধে জনগণ নিতে পারে নাই। তাহলে আপনি দুই একটা বক্তব্য দিয়ে এই সাধারণ জনগণকে জামায়াতের বিরুদ্ধে নিয়ে যাবেন, এটা কিভাবে পাবেন? একটা বিষয় হচ্ছে, জি আমি তাদের কাছে জি, প্রশ্ন দিয়ে আমি যাচ্ছি। এটাতে থাকি জনাব মুসা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এক সেকেন্ড শেষ করতেছি, এক সেকেন্ড। সাইফুল সাগর ভাই, আমি 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 তাদেরকে বলতে চাচ্ছি যে এই যে তারা 17 বছরের পরে যে বক্তব্যগুলো দিয়া এখনো চলে যাচ্ছে, এখন আমি তাদেরকে জানতে চাই, আপনি তো এই জামাতকে নিয়ে জোট সরকার গঠন করেছেন এবং জামাতকে নিয়ে আপনি বিগত দিনে আপনি জোটে ছিলেন। এখন এসে তাদের বিরুদ্ধে আপনি বক্তব্য দিচ্ছেন কেন? তখন কি আপনাদের মনে হচ্ছিল না তারা যুদ্ধ অপরাধী, তারা দেশ বিরোধী? তখন আপনি বলেন না। এই এগুলো তো 5 বছরের শিশু জনগণের প্রতি এইসব বক্তব্য শোনার মতো আপনাদের করে হাসে। আমি এইসব মুনাফেক বেইমান গাদ্দারদেরকে বলি, বিএনপি দল থেকে ছেড়ে ফেলাতে এখনই সুবর্ণ সুযোগ এসেছে। এইসব বিএনপি মুনাফিক বেইমান গাদ্দারদের কারণে বিএনপি অধস্তলে অধপতন হবে। আর এইসব মুনাফিক বাদদার যদি থাকে, একটা দল আছে তারেক রহমানের পাশে লন্ডনে বসে তারেক রহমান মাথা বিক্রি করে খাচ্ছে, আরেকটা দল আছে বাংলাদেশে মুনাফিক বেইমান গাদ্দাররা, এটা বিএনপি নাম সংগঠন ব্যবহার করে এই মুনাফিক গাদ্দারগিরি চলছে। এইসব মুনাফিক ধন্যবাদ। গাদ্দার বেইমানদেরকে জি জি, বিএনপি দল থেকে মোহাম্মদ করে সোহেল ফেলে দিতে হবে, তা না হলে বিএনপির অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার অন্ধকার। মোহাম্মদ সোহেল। ধন্যবাদ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। মুন্নি চৌধুরী আপুর কাছে আমার একটা প্রশ্ন। উনি দুইবারই উচ্চারণ করেছে এই ভাষাটা, কিন্তু আমরা দেখেছি মিডিয়া টাইল হচ্ছে, ঠিক আছে, এটা আমরাও জানি বা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র পর্যায়ে নেতাকর্মী থেকে শুরু করে এবং কি থানা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন কমিটি আছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটির কোনো শেষ নেই। যে সমস্ত কমিটিগুলো আছে, যে সমস্ত নেতা কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, থানা থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে এবং কি কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের কাজটা কি হতে পারে? কারণ মিডিয়া টেল যখন হচ্ছে শত্রু এবং প্রতিপক্ষ, এখানে রাজনৈতিক প্রতিপক্ষর কাজ হচ্ছে অপচারের নৃত্য হবে। কিন্তু আপনারা যারাই দায়িত্ব নিচ্ছেন বা দায়িত্বতে আছেন, আপনাদের কাজ কি হতে পারে? আপনারা কেন সত্য এভিডেন্স দিয়ে, সত্য এভিডেন্সের মোকাবেলার মাধ্যমে আপনারা কেন মোকাবেলা করতে পারতেছেন না? তাহলে এখানে বোকার স্বর্গে বসে থাকা আমরা বলতেছি মিডিয়া টাইল হচ্ছে, মিডিয়া টাইল হচ্ছে, কিন্তু মিডিয়া টাইলের বিরুদ্ধে আপনারা কি করতেছেন? যে মিথ্যা অপচার গুলো হচ্ছে, মিথ্যার পক্ষে আপনারা কেন লড়াই করতে পারতেছেন না? আপনারা সত্য এভিডেন্স দিয়ে আপনারা লড়াই করেন। কারণ এটা যদি আপনারা যদি লড়াই করতে না পারেন, তাহলে তো এই বাংলাদেশের জনতা তো একটা বিভ্রান্ত দিকে পড়বে। এই বিভ্রান্ত দিকে মানুষ কি আদৌ কি বের হয়ে আসতে পারবে? বের হয়ে আসার জন্য আপনাদেরকেও কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হতে হবে। কিন্তু আমরা দেখতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ধন্যবাদ দলের ধন্যবাদ বিভিন্ন ধন্যবাদ নেতা ধন্যবাদ কর্মীরা দেখতেছি বিভিন্ন মোস্তফা সরকার। তাদেরই তাদেরই প্রসঙ্গে দেখতেছি তাদের ব্যক্তিগত 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 পার্সোনাল 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 কিছু ব্যবহারের মাধ্যমে এরাই কিন্তু এখন মিডিয়াতে ভরপুর আছে। কিন্তু আদৌ কি এটা কি দলের জন্য কি ভালো নাকি খারাপ? ধন্যবাদ। ধন্যবাদ জনাব সরকার, প্লিজ বলুন। আসসালামু আলাইকুম সাগর ভাই, আমাকে শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। সাগর ভাই, আমি আসলে খুব ছোট করে বলবো, বেশি কিছু না। বিএনপির জন্ম হয়েছিল আসলে আওয়ামী মুসলিম লীগের ডানপন্থী নেতা এবং চায়নাপন্থী বামপন্থী নেতাদের সমন্বয়ে একটি দল, যেখানটায় জাতীয়তাবাদী চেতনার যেই আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধরে রাখছিলেন, ওনার পরম্পরায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে নেতৃত্ব দিয়ে দলটাকে আগায় নিয়েছিলেন, বর্তমানে আসলে আমি দেখতেছি বিএনপির মধ্যে নেতৃত্বহীনতাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। কারণ 15 বছরে আসলে সেভাবে হাইব্রিড নেতা জন্ম নিয়েছে আমার কাছে মনে হয় না। কারণ 15 বছরে বিএনপি প্রচন্ড ভাবে নিষ্পেষিত ছিল, দলের নেতা কর্মীটা ওভাবে সংগঠিত হতে পারে নাই। তারপরেও তারেক জিয়া বাইরে থেকে যেটা করেছে যথেষ্ট, কিন্তু আসলেও নেতৃত্বের একটা অভাব ছিল, যার পরিপ্রেক্ষিতে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। এখন বিএনপিকে চিন্তা করতে হবে যে বিএনপি কি আসলেও এই আগের মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনাকে ধারণ করে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে রাখবে, নাকি প্রো ইন্ডিয়ান হয়ে যাবে? যদি সে প্রো ইন্ডিয়ান হয়ে যায়, তখন বর্তমান যেই জেনারেশন সেখানে তারা কিন্তু সেটাকে গ্রহণ করবে না। অথচ আমরা অতীতে দেখছি আমাদের সময়ে ছাত্র
ছাত্রদল ছিল বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটি সংগঠন, কিন্তু সেই ছাত্রদল কিন্তু সেটা ধরে রাখতে পারে নাই। কেন? তারা তাদের যেই রাজনৈতিক যে নৈতিকতা সেইখান পদস্খলিত হয়ে তারা এই গতানুগতিক রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে তাদেরকে হারিয়ে ফেলছে। সুতরাং বিএনপিকে আবার নিজের এই স্ট্রিমে ফিরে আসতে হবে, তার যে অঙ্গ হুম, সংগঠন গুলো আছে সেগুলোকে জি, শক্তিশালী করতে হবে, এবং তার দ্বারা হলে একটা ভালো শক্তিশালী দল করা সম্ভব। শুধুমাত্র জি, আওয়ামী লীগ যা করছে ধন্যবাদ। সেই ধরনের কথাবার্তা, সেই ধরনের নেগেটিভ নিয়ে আসলে সে ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আজিজ শুনতে পাচ্ছেন? আজিজুল হক। সালাম আলাইকুম। জি, আপনার ক্যামেরাটা অন করুন, বলুন। জি, জি, সাগর ভাই ওয়ালাইকুম সালাম, আপনাকে বলুন। ধন্যবাদ। সাগর ভাই আপনাকে ধন্যবাদ। আপনার ফেস দ্য পিপলে যারা সম্মানিত অতিথি আছে তাদেরকে সালাম। আর ঘৃণা ভরে স্মরণ করছি আজ ইসরায়েলের ওই বর্বরোচিত নরপিশাচদের। আর সেই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী, বিএনপি, জামাত, অন্যান্য দলের কাদা ছোড়াছুড়ির প্রে- প্রেক্ষাপটে পতিত আওয়ামী লীগ আবার স্টাবলিশড হওয়ার একটা ষড়যন্ত্র চলছে। তো আমি সংস্কার সংস্কার নামে যে শব্দগুলা চলছে, সম্মানিত ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার, উনি একজন সৎ লোক, ভালো লোক এবং জ্ঞানী লোক, এটা বলার অপেক্ষা রাখে না। তো উনি সংস্কারের বিষয়টা অল্প সংস্কার এবং বেশি সংস্কার এই শব্দ দুটো ব্যবহার করা হয়েছে। তো আমরা যেটা লক্ষ্য করছি, উনি একটা নির্বাচনের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, ডিসেম্বর বা জুন। তো অর্ধেক সময়ের বেশি অতিবাহিত হয়ে গেছে। তো সংস্কার উনি কখন করবেন, এটা বিজ্ঞজনদের কাছে জানতে চাই। আর নির্বাচন যেহেতু একটা সবচেয়ে বড় সংস্কার, এদেশে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় আসবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো নির্বাচন করতে গেলে যে আহ, নির্বাচনী নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে যন্ত্রের প্রয়োজন, সেটা সর্বপ্রথম হলো নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনে যে আমলারা আছেন, বিশেষভাবে নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তা কর্মচারী আছেন, তারা হুম, পিছনের 17 বছর তাদের জন্ম হয়েছে, তারা পতিত জি, আওয়ামী লীগের সভানেত্রীর আশীর্বাদ পুষ্ট, তাদের ধন্যবাদ, ধন্যবাদ। তো জি, এই আপনাকে আর ধন্যবাদ। একটু একটু জনাব সাকিব। আর অল্প হুম, একটু অল্প একটু সাগর ভাই, আর অল্প একটু আমার প্রশ্ন হলো যে এই 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 দীর্ঘ সময় পার হয়ে গেছে, এই অল্প সময়ের মধ্যে সংস্কার সংস্কার শব্দটা বলতেছে, পরীক্ষার চিন্তায় পড়তেই পারতেছে না। তো এই পরীক্ষার চিন্তায় পড়বে কবে, মানে উনি সংস্কার কবে করবেন? ওনাকে আমি ছোট করে বলতেছি না, সংস্কারের খবর নাই, খালি কাদা ছোড়াছুড়ি সংস্কার সংস্কার, কতটুকু সংস্কার? আওয়ামী লীগের বিচার কেন এখনো হয় না? আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তার বিচার করুক। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত প্রত্যেকেই এত বড় ফেসিস্ট আর এত বড় মানে ইয়া হয়েছিল যে তাদের বিচার জি, আগে করুক। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, তাদের বিচার করুক, এই আহ্বান ধন্যবাদ, আপনার মাধ্যমে। ধন্যবাদ। জি, জনাব সাকিব কি শুনতে পাচ্ছেন? ওকে, চলে যাই জনাব ইসমাইল সম্রাট আপনার কাছে। জি, সংস্কার সংস্কার করা হচ্ছে। এই সংস্কার সংস্কার করাটা অনেকে বলছে ভালো হচ্ছে না, সরকার সংস্কারের কথা বলে সংস্কার করছে না। আবার অন্যদিকে বিএনপি বলছে সংস্কার কোন রকম করেই তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনটাও সময় মতো নিতে পারবে কিনা, নাকি আবার মনে হচ্ছে যে লং টাইম এই সরকার ক্ষমতায় থাকবে, বিএনপি এখানেও একটা বড় ধরনের বঞ্চনার শিকার হবে, আবারও ক্ষমতার বাইরে থাকার একটা লম্বা সময় আমরা দেখতে পাবো, এমন একটা পর্যায়ে যাচ্ছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ সাগর ভাই। দেখুন, সংস্কার শব্দটা বারবার কেন আসছে জনগণের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে? বিএনপি বারবার বলছে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, ধরেন বিএনপি জায়গা থেকে যে কথাগুলো বলছে, সেই কথাগুলো যদি আমরা আমাদের জন অধিকার পার্টির পক্ষ থেকে বলি যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার করতে হবে নির্বাচনী ব্যবস্থা। অর্থাৎ একটা দেশের 3টা জাতীয় নির্বাচন হয়েছে বিনা ভোটে। তার মানে আমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে। ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য যা যা সংস্কার করা দরকার আমাকে তাই করতে হবে।
আমার 1 নম্বরে প্রায়োরিটি দিতে হবে এটা। এখন আমি যদি 1 নম্বর সংস্কার না করে অন্যদিকে ঘুরিয়ে পেঁচিয়ে সংস্কার করতে চাই, তখনই হচ্ছে আমরা বলি যে সরকার অনেকদিন থাকতে চাচ্ছে, বিএনপি বঞ্চিত হবে, এই কথাগুলো তখনই আসে। তা আমি মনে করি যে আমরাও আমাদের যে নির্বাচনী প্রস্তাবনা দিব সেখানে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন করার জন্য, অর্থাৎ নির্বাচন ফ্রি ফেয়ার করার জন্য। বাংলাদেশে আমি আবারও বলছি যে এমন একটা নির্বাচন করবে ডক্টর ইউনূস সরকার যেটা স্বাধীনতার পরে হয় নাই, এমন একটা ফ্রি ফেয়ার ইলেকশন করবে। এখন যে ক্ষমতায় কে আসবে সেই প্রশ্নে আমি যাবই না, কারণ এটা গণতান্ত্রিক রাষ্ট্র, আমি আগের থেকে কোনো কথা বলবো না। আমার কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা এবং তার জন্য যা যা সংস্কার করা দরকার এই সরকার কি তা করছে কিনা। সরকার যদি তা করে তাহলে ঠিক আছে সরকার, আর সরকার যদি তা না করে অন্য সংস্কারের দিকে মনোনিবেশ হয় বা সংস্কার সংস্কার বলে ক্ষমতাটা ল্যান্দি করে, তখন আসলে সমালোচনাটা আমি মনে করি যুক্তি অযৌক্তিক না। একটা রাজনৈতিক দল দীর্ঘ 15 বছর নির্বাচনী কালচার ছিল না দেশে, রাজনৈতিক দল হিসেবে যে পুরানো রাজনৈতিক দলগুলো ছিল বাংলাদেশে তারা নির্বাচনের কথা বলবে, এটাই স্বাভাবিক। তা আমরা রাজনৈতিক দল করেছি কয়দিন হয়েছে, আমরাও তো নির্বাচনের কথা বলছি। কেন বলছি? কারণ একটা রাজনৈতিক দলের মূল্যায়ন হয় নির্বাচনের মধ্য দিয়ে। ওই রাজনৈতিক দলটা কতটা জনপ্রিয়, জনগণ তাদের কতটুকু চায়, সেটা তো আপনি নির্বাচনের মধ্য ছাড়া অন্য কোনো ক্রাইটেরিয়াতে আপনি রাজনৈতিক দলকে মূল্যায়ন করতে পারবেন না। সুতরাং আমি মনে করি যে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গত 15 বছর যে স্বৈরাচারী কায়দা রাষ্ট্র পরিচালনা হইতে, সেই জায়গা থেকে মানুষ ফিরিয়ে এসে একটা নির্বাচনী রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা জনগণের সরকার, তো এই সব কিছুর মধ্যে কিন্তু আপনার নির্বাচন ব্যবস্থাটা আছে। সুতরাং নির্বাচন ব্যবস্থার সংস্কার করেই আপনাকে নির্বাচনের পথে যেতে হবে, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। একেবারে মোটা দাগে যদি আমি বলি, এখন পর্যন্ত এই 7-8 মাসে সরকার এখন পর্যন্ত মোটা দাগে কোনো নির্বাচনী সংস্কার করতে পারে নাই, যার জন্যই আপনার বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এবং মানুষ সমালোচনা করছে যে সরকার দীর্ঘদিন থাকবে। তা আমি মনে করি যে ডক্টর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, তিনি ক্ষমতা লোভী না। এখন তার আশপাশে যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, ধরেন ভারতীয় একটা র এবং আওয়ামী লীগের যে একটা সিন্ডিকেট আছে, তারা চাচ্ছে যে এই সরকারকে বিতর্কিত করতে, এই সরকারকে বিতর্কিত করতে, নির্বাচনকে ল্যাদলি করতে, বাংলাদেশে যেই একটা নির্বাচনী ব্যবস্থা সেটাকে আবারও ধ্বংস করতে চাচ্ছে। তো সেই গোষ্ঠী থেকে আমি মনে করি যে সেই গ্রুপ থেকে ডক্টর ইউনূস যথেষ্ট সজাগ থাকবে এবং তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করেই বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে যাবে। কারণ এই ড্রাইভারটা পুরোপুরি ডক্টর ইউনূসের উপর নির্ভর করতেছে, কোনো উপদেষ্টার নাম কিন্তু আসবে না। মানুষ কথা বললেই বলবে ডক্টর ইউনূস দেশ চালাচ্ছে, ডক্টর ইউনূসের সরকার, তো নাম কিন্তু একটাই আসবে। নির্বাচনে যদি কোনো প্রশ্নবিদ্ধ হয় বলবে যে ডক্টর ইউনূস নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, সুষ্ঠু নির্বাচন দিতে পারে নাই, অন্য উপদেষ্টারা কিন্তু বেঁচে যাবে। সুতরাং এই জায়গায় আমি মনে করি যে উনি চ্যালেঞ্জিং সময় পার করে সত্যিকার অর্থে সবকিছুকে মোকাবেলা করে বাংলাদেশে যেহেতু নির্বাচন ব্যবস্থা, আমি আবারও বলছি, একেবারে জিরো ধ্বংসস্তূপ, এর মধ্য থেকে কিন্তু তাকে কনক্রিট দিয়ে একটা বিল্ডিং তৈরি করতে হবে, একটা নির্বাচন কমিশনের একটা বিল্ডিং তৈরি করে সেখান থেকেই পুরো দেশে 300 আসন নির্বাচন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। তো এই জায়গাটা আমি মনে করি যে সরকার ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এটা করা উচিত। এবং সরকার যে সংস্কার করবে, সরকার কতদিন থাকবে, আমরা সেই প্রশ্নেও যাব না। আমরা যাব সরকার কি সঠিকভাবে সংস্কার করছে কিনা। করতে তো সময় লাগবে ভাই, সেই সময় তো আমরা বলছি না যে কেউ দিবে না সরকারকে, কিন্তু সরকার তো সংস্কার না করে অন্য কথা বলছে। যখন অন্য কথা বলে, অন্য সংস্কার সামনে নিয়ে আসে, ধরেন দ্রব্যমূল্যের দাম কম, এটা তো গণতান্ত্রিক রাষ্ট্রে দ্রব্যমূল্যের দাম কম, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের মূল বিষয় হতে পারে না। গণতান্ত্রিক রাষ্ট্রের মূল বিষয় হচ্ছে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, জনগণের সরকার প্রতিষ্ঠা করা, সরকারকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, রাজনৈতিক দলগুলো ভোটের মাধ্যমে তাদের জনপ্রিয়তা যাচাই করা। এগুলো হচ্ছে আপনার মৌলিক অধিকার। মৌলিক অধিকার নিশ্চিত হওয়ার পরে আপনি ধরেন অন্যদিকে যাবেন। এখন সরকার ধরেন পাচারকৃত অর্থ বাংলাদেশে ফিরে আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের পুরো আইডল, সবকিছু মানছে, কিন্তু আমাকে তো ভুলে গেলে চলবে না যে আমাকে নির্বাচন দিতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, ওটাকে মাথায় রেখেই আমাকে সংস্কার করতে হবে। তো এজন্য আমি বলি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলে, শর্ট টাইমের মধ্যে নির্বাচন দিতে হবে যুক্তিক সংস্কার করে, এটাকে আমরা শতভাগ সাপোর্ট করছি এবং আমরা মনে করছি যে এটা বলাটা তাদের যুক্তিক। রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে, এটা হচ্ছে তাদের একটা যুক্তিক বিষয়, কিন্তু না, আমি রাজনৈতিক দেখছি দলগুলো যে নির্বাচন চাইবে, এটা স্বাভাবিক, তাদের জায়গা থেকে তারা চাইবে। কিন্তু যে কারণে 24-এর রক্তাক্ত একটা অধ্যায়ের মাধ্যমে দেশটাকে এক নতুন মাত্রা নিয়ে গেছে ছাত্র জনতা, সেই উদ্দেশ্য এবং সেই আহ যে স্পৃহা ছিল মানুষের, এটা কি অর্জন হবে যদি এখন নির্বাচন দিয়ে দেয়?
এখন নির্বাচন যদি না দেন তাহলে এই সরকারের বৈধতা কে দিবে? সরকার কি এখন বৈধ? আমি যদি সেই প্রশ্নে আপনাকে যাই, সরকারকে বৈধতা কে দিয়েছে? জনগণ দিয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র কিনা? বাংলাদেশ যদি গণতান্ত্রিক রাষ্ট্র হয় আপনাকে অবশ্যই জনগণের ভোটে ক্ষমতা আসতে হবে। সুতরাং একটা অবৈধ সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা যে চাইলে, শুনেন 24-এর সাগর ভাই, আন্দোলনে শেখ চাইলে হাসিনাকে কিন্তু তাড়ালেন, সব সংস্কার করতে কিভাবে পারে না। চাইলে এই কিন্তু সরকার এই যে চাইলে সব শেখ সংস্কার হাসিনাকে যে, করতে পারবে না। আচ্ছা, জি, ধন্যবাদ। আপনি মনে করছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দেয়াই উচিত, তবেই হয়তো মুক্তি আসবে, যদি ডক্টর ফয়জুল হক। জি সাগর ভাই, কোন পয়েন্টে? এই যে সংস্কার আর নির্বাচন, এই বিতর্কে এখন ইসমাইল সম্রাট মনে করছে যে না, নির্বাচন দিয়ে দেওয়া উচিত যত দ্রুত সম্ভব। দেখেন সাগর ভাই, আসলে বাংলাদেশে 5ই আগস্টের চেতনা হচ্ছে এই যে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে, সংস্কার না করে নির্বাচনের পথে জনগণ যেতে চায় না। এবং আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস যে টাইম ফ্রেম দিয়েছে, তিনি সেই টাইম ফ্রেমটা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন, যদি আমরা অতিরঞ্জিত কোনো কিছু না করে বসি, মানে অতিরিক্ত অবিশ্বাস, তাকে চরমভাবে বিতর্কিত করা এবং দেশের পরিস্থিতি খারাপ করা, এরকম পরিস্থিতি যদি আমরা না করি, তাহলে এদেশে তিনি সংস্কার করবেন এবং সংস্কার করে একটি নির্বাচন দিবেন। সেই নির্বাচনে ওই দলই সবচেয়ে ভালো করবে যেই দল সরকারের সংস্কারের চাইতে নিজের দলের সংস্কার সবচেয়ে বেশি করবে। যেমন আপনি আপনার দলের 300 প্রার্থী বাছাই করেন, জনগণ কাদেরকে চায় ওই প্রার্থীদেরকে আপনি জনগণের কাছে পাঠিয়ে দেন। ফর এক্সাম্পল, আপনার একটা এলাকায় বিএনপি করেন, জামাত করেন, হেফাজত করেন, যে দল করেন, আপনার সর্বোচ্চ কর্মী থাকে আপনার কমিটির সদস্য আর এর বাহিরে কিছু শুভাকাঙ্ক্ষী। তা একটা কমিটি যদি হয় 300 সদস্যরও, ধরে নেন সেখানে আপনার জনবল আছে 5,000 বা 2,000, কিন্তু একটা এলাকায় ভোটার হচ্ছে 2 লাখ, 1,60,000, 2 লাখ লোকের ভোটারের জায়গায় আপনি যখন 5,000 লোক আমাকে তালি দিল, ওইটার উপর ভিত্তি করে আমাকে নমিনেশন দিয়ে পাঠালেন, কিন্তু জনতার কাছে আমি অ্যাকসেপ্টেবল না, আপনি কোনোদিন সেখান থেকে বিজয়ী হয়ে আসতে পারবেন না। অতএব আমার প্রথম পলিসি হচ্ছে এই তালি দেওয়া পার্টির কাছ থেকে দলকে আপনার সংস্কার করে জনগণের যদি সমর্থন যাদেরকে দেয়, তাদেরকে যদি প্রত্যেকটি দল তাদের সেই যোগ্য, শিক্ষিত, মার্জিত, ভদ্র, ধর্মের পক্ষে, আওয়ামী লীগের বিপক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে, ভারতীয় আগ্রাসনের বিপক্ষে এই মানুষগুলোকে বাছাই করে, তাহলে তারা সফল হবে। কিন্তু সংস্কার বাংলাদেশে যা হওয়ার সেটা হবে। সাগর ভাই, আপনাকে একটা জিনিস বলি, অনেকে মনে করেন কি যে কিছু কিছু সংস্কার হয়তো বিএনপির কারণে বেঁচে থাকবে, জামাতের কারণে বন্ধ থাকবে, আর একজনের কারণে না, কিচ্ছু বেঁচে থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কাছে বলটা ছেড়ে দিছে, দেওয়ার পরে আপনাকে দেখতেছে যে আপনি এই বলটা নিয়ে কোন দিকে দৌড়াচ্ছেন, কোন দিকে যাচ্ছেন। চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই সরকার তার যথোপযুক্ত সংস্কারের সর্বোচ্চ চেষ্টাটা তারা করবে এবং সেই সাহসিকতা তাদের আছে। যেমনি ভাবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষরা এখন বোঝে যে সর্বোচ্চ জনপ্রিয় এখন যদি বাংলাদেশে একজন নেতার নাম বলেন যে এই মুহূর্তে কে, সেই ইউনূস। কারণের বিকল্প নাই, জনগণ বুঝে গিয়েছে যে তিনি কিছু করছেন। যখন কোনো মানুষ ঘুমান্ত থাকে না, সত্যি কিছু কাজ করে, তাকে হারিয়ে দেওয়ার সাধ্য কারো নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 8 মাস পর্যন্ত নীরবে নিবৃতে কাজ করে যাচ্ছেন, বিভিন্ন দেশের সাথে তার চুক্তি করছেন, চায়না সফর করেছেন, ভারতের নরেন্দ্র মোদী পর্যন্ত এখন কুর্নিশ করে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে হাঁটুবাজ করে বসে থাকতে বাধ্য হচ্ছেন। এগুলা এমনি এমনি আসে নাই, এই জিনিসগুলো এসেছে তার ওয়ার্কের ফসল। বাংলাদেশে আগামী দিনেও সংস্কার হবে, কিন্তু সেই সংস্কারগুলো এমন একটা প্রক্রিয়ায় তিনি ঘোষণা করবেন যখন সকল রাজনৈতিক দলকে মেনে নিতে হবে। যদি কেউ মেনে না নেয়, তাহলে তারা ভোটের মাঠে হারবে, জনগণ বলবে যে এই লোকটা খেসরা, এই লোক কোনো কিছু মানে না, যা বলে সবকিছুতে বিরোধিতা করে, ব্যালটের মাধ্যমে আপনাকে তখন চূড়ান্ত ভাবে কিন্তু মানুষ পরাজিত করবে। সে কারণে আমি বলছি যে বাংলাদেশে সংস্কারের বিকল্প নেই, সংস্কার হতেই হবে। তবে এটাও সত্য যে সংস্কার একদিনে তো শেষ হবে না, এটা একটা লম্বা প্রক্রিয়া। আজকে সংস্কার হবে, কালকে আবার নতুন প্রক্রিয়ায় প্রয়োজন হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এই সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। কিন্তু শেখ হাসিনা যেই যেই জায়গায় অপকর্ম করে আমার এই দেশটাকে ধ্বংস করে গিয়েছে,
সেইগুলো সংস্কার না করে নির্বাচনের কোনো মানি হয় না, কোনো লাভ নেই। যেমন আপনি দেখেছেন যে এই সরকার ইতিমধ্যেই বলেছে যে নির্বাচন সুষ্ঠু ধারায় হওয়ার জন্য একেবারে মানে কি বলে প্লেন ফিল্ড হওয়ার জন্য জনতার কাতারে যাতে করে বৈষম্য না হয় সেজন্য তারা অনেকগুলো নির্বাচন কমিশনের মধ্যেও সংস্কার সাধন করছেন। কয়েকদিন আগে, দুদিন আগেই সম্ভবত শুনলাম, পোস্টার থাকবে না, অতিরঞ্জিত ব্যয়বহুল নির্বাচন পদ্ধতি থাকবে না, সকল প্রার্থী একই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের একটা স্কোপ তারা খুঁজে বের করার চেষ্টা করছেন। এগুলো তো আসলেই সংস্কার, এগুলো তো আসলেই প্রয়োজন। একই মঞ্চে যখন আমি কথা বলবো, আপনিও বলবেন, মুন্নিয়াপা বলবে, জনতার সামনে থাকবে, জনতা ওখান থেকে পিক করবে যে কাকে আসলে আমি পছন্দ করব। কিন্তু ওই যে রাতের অন্ধকারে টাকার খেলা, হুন্ডার মহড়া, সন্ত্রাসীর মহড়া, ভোট কারচুপি করা, এগুলোর মধ্যে ভাই আমার দল থাকলেও আমি সেই নির্বাচনের পদ্ধতিতে নাই। আমি একটি সুষ্ঠু ধারার নির্বাচন চাই যেখানে মানুষ মানুষকে ভোট দিতে পারবে। আর কত আপনার মানুষের রক্ত ঝরাবেন, আর কত শহীদ হলে আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন, আর কত এরকম আপনার একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই থাকবে, আর কয়েকজন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া লাগবে। এটা আমরা চাই না। আমরা চাই একটা ন্যায়সঙ্গত রাষ্ট্র যেখানে আমি আমার অধিকার পাবো, আপনি আপনার অধিকার পাবেন, আইনের ভিত্তিতে আপনি আপনার জায়গায় প্রতিষ্ঠিত হবেন, যেখানে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা সমমর্যাদায় থাকবে, একজন নায়ক নায়িকা গায়ক গায়িকার শিল্পীও সেই মর্যাদায় থাকবে। কিন্তু ওই টুপি দেখলে আপনি ক্রিটিসাইজ করবেন কিংবা একজন অন্য আদর্শের মানুষকে আপনি ছোট করে রাখবেন, সেটা আমি চাই না। এই বৈষম্যহীন একটি বাংলাদেশই আমরা চাই, এবং আমার বিশ্বাস সেটা যারা যত দ্রুত পিক করতে পারবে তারা তত দ্রুত জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে বলে আমি মনে করি। সাগর ভাই, আপনাকে ধন্যবাদ। মুন্নি চৌধুরী, প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। মুন্নি চৌধুরী বলবেন। ধন্যবাদ সাগর ভাই আবার সুযোগ দেওয়ার জন্য। তো আমরা আসলে সংস্কার এবং নির্বাচন এই জায়গাটাতে, যেহেতু আমরা রাজনৈতিক দল, 17 বছর বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন হয় নাই, একটা সুস্থ নির্বাচন হবে এই প্রক্রিয়াটাকে আমরা অবশ্যই মানে মানে আমরা এটা আকাঙ্ক্ষা করি যে আমাদের দেশে একটা সুস্থ নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা 17 বছরে শেখ হাসিনার জুলুম নিপীড়ন সহ্য করে রাজপথে ছিল এবং যেই রাজনৈতিক দলের জনপ্রিয়তা আছে তারাই সরকার গঠন করবে, এটা আমাদের প্রত্যাশা। এখন আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করব যে দেখেন, মাঠে ঘাটে প্রচার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা। এটা যদি আমি বলি, এই এই প্রপাগান্ডার সাথে সম্পৃক্ত আছে যারা, তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর। বিএনপিকে বাধাগ্রস্ত করার জন্য, বিএনপির জনপ্রিয়তাকে ধ্বংস করার জন্য এই কাজগুলোর সাথে জড়িত আছে যারা 17 বছরের আওয়ামী লীগের তোষামোদীর সাথে সম্পৃক্ত ছিল এবং ফেসিজমের সাথে আঘাত করেছিল। এই জায়গাটাতে আমাদের নেতা জনাব তারেক রহমান কঠোর হুঁশিয়ারি আছে। অতএব জনগণকে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। আমি মনে করি যারা বাংলাদেশে প্রার্থী হবে, সেই প্রার্থীগুলা 300 আসনে যে প্রার্থী হবে, সেই প্রার্থীদের সঠিক যে স্ট্র্যাটেজিক ক্যারেক্টার, একজন রাজনৈতিক নেতার চরিত্র মানে জাস্ট তার সোশ্যাল অ্যাক্টিভিটি না, তার পার্সোনাল, তার এক্সটার্নাল সবকিছু মিলে কিন্তু রাজনৈতিক চরিত্র। যাদের বিরুদ্ধে কারাপশনের আপনার এভিডেন্স আছে, যারা চাঁদাবাজের সাথে সম্পৃক্ত, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে, তারা যেন বিএনপির প্রার্থী না হয়। আমি মনে করি তারা যদি হয়, বিএনপি কখনোই সরকার গঠন করতে পারবে না। 3 নাম্বার যেটা আমি বলবো, বিএনপিকে যে আপনার যে জিনিসটা, যে বাংলাদেশের মানুষের ডক্টর ইউনূসকে প্রেসার ক্রিয়েট করে আপনি নির্বাচন কিন্তু আনতে পারবেন না, এটা ইম্পসিবল। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এই যোগ্যতা এখন নাই যে রাজপথে নেমে মানে যুদ্ধ করে আপনার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে। বাংলাদেশের নির্বাচন কন্ডাক্ট করার দায়িত্ব এখন সরকারের, এবং জনগণ কিন্তু বলে দিবে নির্বাচন কন্ডাক্ট কখন করলে আমাদের জন্য ভালো। এখন আপনি রাজনৈতিক দল হিসেবে রাস্তায় নেমে সারাক্ষণ সরকারকে সংস্কার বাদ দিয়ে নির্বাচনের কথা বলে, এটা আমাদের জন্য আসলেই ভালো হবে না। যৌক্তিক যে সংস্কার গুলা করলে বাংলাদেশের নির্বাচনটা সুস্থ হবে, সেই যৌক্তিক সংস্কার করে সরকারই আমার নির্বাচনটা দেখ, এটা আমরা চাই। এর সাথে আমরা যেটা বলবো, নতুন রাজনৈতিক দলকে এস্টাবলিশ করার জন্য সরকারের মধ্যে থাকা যে মানুষগুলো কাজ করতেছে, এটা কিন্তু আমরা আমাদের কাছে পরিষ্কার। এটা এমন না যে আপনি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। বাংলাদেশের জনগণ কিন্তু বোঝে যে আপনি কাদেরকে মাঠে ব্র্যান্ডিং করার জন্য মাঠে নেমেছেন, এবং তাদের মধ্যে থেকেও অনেক অভিযোগ আছে, সেগুলো তো ভাইয়া মিডিয়া ট্রায়াল হয় না,
সেগুলা তো আসে না। বিভিন্ন জায়গা যেমন রদবদলের জিনিসগুলো হয়, এগুলা আসে না। তো আমি বলি স্পেসিফিক বিএনপি কে মানুষের কাছে নেতিবাচক ভাবে প্রচার করার জন্য যেই কাজটা করা হচ্ছে, এই জায়গাতে বিএনপি কে কঠিন ভাবে অবস্থান নিতে হবে। আপনি ওই যে ফজল ভাই যে কথাটা বললো যে একে সেকে জামার টুপি দেখলে কি জানো, মানে মাথায় টুপি দেখলে তাকে ট্যাগ মারা, জামাতি বলা, রাজাকার বলা। ভাই বাংলাদেশে এখন 56 বছর পরে কোনো রাজাকার নাই। যাদের মানুষকে যদি আপনি রাজাকার বলেন তাহলে এটা ভুল করা হবে। বাংলাদেশের ইসলামী সংগঠনের লোকজন কিন্তু আপনার মন্দির পাহারা দিয়েছিল, এটা পৃথিবীর ইতিহাসে নাই। তাদেরকে আপনি ইনসাল্ট করতে পারেন না। বাংলাদেশে যে সমস্ত ইসলামী সংগঠন বাংলাদেশের পক্ষে কাজ করবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আপনি রাজাকার ট্যাগ দিতে পারেন না, তাদেরকে জঙ্গি ট্যাগ দিতে পারেন না। তো আমি মনে করি আমাদের দেশ না এখন হচ্ছে কি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ভারতের সাথে আমাদের সম্পর্কটা হইতে হবে দেশের স্বার্থে। ওই জায়গাতে কোনো রাজনৈতিক দল যদি আপনার ভারতীয় তাবেদারি করার চেষ্টা করে, সেটা বিএনপি হোক আরো জনপ্রিয় দল যদি ক্ষমতায় আসতে চায়, তারা ফেল করবে। সবশেষে আমি যেটা বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন গ্লোবালাইজেশনের এই যুগে আমাদের যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দলের কোনো নেতাও নাই, নেত্রীও নাই যে যেটা আবার নতুন করে তৈরি করতে পারবে। এই সুযোগটা তাকে দিতে হবে এবং তাকে নিয়েই বিএনপির যে 31 দফা সেটা বাস্তবায়নের জন্য আমাদেরকে নির্বাচনমুখী কাজ করতে হবে, এটাই আমি চাই। আর আমি নির্বাচন যদি ভাইয়া 6 মাস পরে হয়, যদি 6 মাস পরে নির্বাচন হয়, তাহলে আমার এলাকার নির্বাচনের ক্যান্ডিডেটকে আমি জানতে চাই। একটা নির্বাচনী ক্যান্ডিডেট কিন্তু ক্যাম্পিং করার জন্য তার স্পেসিফিক 30 দিন বা 2 মাস বা 4 মাস সময় লাগে। কিন্তু এই যে গ্রুপিং এর রাজনীতি চলতেছে, এই যে এক একটা কমিটি বছর বছর চলে যাচ্ছে, ধরেন আমি সিম্পলি আপনাকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মেয়াদ এখন 10 বছর। হোয়াই ইট ইজ লাইক দ্যাট? তাহলে আপনার নারী নেতৃত্বের কথা যে আমি বলি, আমার নেতা জনাব তারেক রহমান নারীর নেতৃত্বকে আগায় দিবে, তাহলে এই কমিটিটা কেন ভাঙা হয় না? বা এই কমিটিতে কেন নতুন মেয়েদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না? এই যে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলে 50% মহিলাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আসতে বাধাগ্রস্ত করছি, এটাও কিন্তু ডিসক্রিমিনেশন। যে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি 24শে জুলাই, আমরা দেশটাকে এই 24শে জুলাইয়ের আন্দোলনটা হয়েছিল, সেই ডিসক্রিমিনেশন শুধু নারীর রাজনীতিতে আসা না, শুধু একই সাথে নতুন প্রজন্মকে লিডারশিপটা বিল্ড আপের জন্য হেল্প করতে হবে এবং পুরাতন যে প্রজন্ম আছে, প্রবীণরা আছে, নতুনদের মধ্যে অ্যালাইনমেন্ট করে সুস্থ একটা সরকার হোক, সুস্থ একটা রাজনৈতিক পরিবেশ হোক, এটাই আমরা চাই। আর সবশেষে আমি যেটা বলবো, সম্রাট ভাই একটা কথা বলেছেন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন আছে, কে দিয়েছে? ভাই একটা কথা বলি, জুলাইয়ের আন্দোলনের পরে সরকারকে বৈধতা দিয়েছে বাংলাদেশের আমজনতা, বাংলাদেশের স্টেক হোল্ডাররা। তাদেরকে এই কথাগুলো আমরা না বলি, আমরা ওইটা নিয়ে সমালোচনা করি যারা সরকারের মধ্যে থেকে আপনার দেশের ক্ষতি করছে, ভারতীয় আগ্রাসনকে সহযোগিতা করছে, বা যাদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিচার ব্যবস্থাকে আপনার কি বলে এটাকে স্লোলি করছে, তাদের বিরুদ্ধে কথা বলেন। আইন মন্ত্রণালয় অনেক কিছু আছে। আর নির্বাচন কমিশনের দায়িত্ব একা না নির্বাচন কন্ডাক্ট করা, এখানে জনপ্রশাসন আছে, প্রশাসন আছে, জনগণ আছে, আপনারা আছেন, প্রিজাইডিং অফিসার বা আদার যে মানুষগুলা, এগুলা তো নির্বাচন কমিশন কোত্থেকে দিবে? অবশ্যই প্রশাসন থেকে দিবে। তাহলে ওই জায়গাটাতে সংস্কার 100% প্রয়োজন। প্রত্যেকটা জেলাতে যে ডিসিরা আছে, তারা কি বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে কি সঠিক কাজটা করবে? বাংলাদেশের পুলিশ কি এখন পর্যন্ত আমাদের জন্য কাজ করবে? এই প্রত্যেকটা জায়গায় অবশ্যই যৌক্তিক সংস্কারগুলো হওয়ার পরে নির্বাচন হোক, এবং সেটা দীর্ঘমেয়াদী না হোক। এটা আমাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার, এই স্ট্রাকচার তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে সুন্দরভাবে। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে বাস্তব চিত্র এটাই। হাসিনার কাছ থেকে নির্বাচন আদায় করতে পারে না, এখন ডক্টর ইউনূসকে অনেক নেত্রী বা অনেক নেতারা হুমকি দেয় তার কাছ থেকে তারা নির্বাচন আদায় করে নেবে। যদি সরকার নির্বাচন ইচ্ছাকৃতভাবে না দেয়, তাহলে কেউ নির্বাচন আদায় করে নিতে পারবে না। হাসিনার প্রশাসন ছিল, হাসিনার শক্তি ছিল, সেটাকে দমন করেছে। ডক্টর ইউনূসের প্রশাসন লাগবে না। যারা হাসিনার কাছে নির্বাচন চাইতো, ওই সমস্ত একটা জনগোষ্ঠী, তারা এখন নির্বাচন চাইবে না। বিএনপি যদি নির্বাচনের জন্য আন্দোলন করে এখন রাজপথে নামে, এটা তাদের ঐতিহাসিক একটা ভুল হবে। যদিও তারা নামে, যেহেতু তারা বলছে, তাহলে আমি মনে করি বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠী রয়েছে, অধিকাংশ জনগোষ্ঠী রাজপথে নেমে আসবে ডক্টর ইউনূসের পক্ষে, যে আমরা ডক্টর ইউনূসকে নির্বাচন ছাড়াই আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে চাই, এটা বলবে। কারণ এদেশের মানুষ গত 54 বছর যাবৎ রাজনৈতিক দলগুলোর শাসন ব্যবস্থা দেখেছে, রাজনৈতিক দলগুলোর জনগণের সাথে প্রতারণা দেখেছে।
দীর্ঘমেয়াদী যে প্রতারণা এই রাজনৈতিক দলগুলো করেছে, সেই রাজনৈতিক দলগুলোই তো এখন ক্ষমতায় যাবে, তাহলে তাদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? এজন্যই ডক্টর ইউনূসের হাত ধরে যেভাবে দেশ চলছে অনেকেই তাতেই সন্তুষ্ট, কারণ রাজনৈতিক দল ক্ষমতা নিলে আমরা এতটুকু আমাদের পাওয়ার সাধ্য হয় না।